আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে ঘিরে খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আন্তর্জালিক মিলন মঞ্চে যারা উপস্থিত, সম্ভাব্য বক্তা হিসেবে এবং দর্শক শ্রোতা হিসেবে, তাদের সকলকে জানাই যথাযথ সম্ভাষণ। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আপনারা সকলেই বুঝেছেন যে আজ আমরা কেন মিলিত হয়েছি। মিলিত হয়েছি আমাদের একজন প্রিয়জন, আমাদের একজন অন্তরের জন, আমাদের একজন অভিভাবককে তার বিদায়ের পর একটু স্মরণ করা, আমাদের মনের কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া। হয়তো বয়স হলে সকলকে চলে যেতে হবে, কিন্তু এ সময়ের এই মৃত্যু সকলের মনে দাগ কেটেছে, যারা বাংলা ভাষার সঙ্গে যুক্ত, যারা তা নন নানা কারণে। হয়তো সেই কবির কথাতেই যদি আবার বলি, দু একটা ব্যথা বাকি রয়ে গেল আজও, যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেব চোখ, বুকের ওপর ছুঁয়ে যাব আঙুলের একটি পলক, যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই, আর মৃত্যু নেই দিগন্ত অবধি। শঙ্খ ঘোষের বিভিন্ন পংক্তি যত পড়ছি, তত মনে হচ্ছে এ সময় এই অভিব্যক্তি যেন আরো বেশি করে আমাদের কাছে বাস্তব হিসেবে দেখা দিচ্ছে, আমাদের কাছে মনের কথা হিসেবে আসছে। আমরা একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক, অধ্যাপক, রবীন্দ্র গবেষক, সর্বোপরি সমাজের একজন বিবেক বা মাথার উপরের একজন ছাদ যাকে হারিয়েছি, সেই শঙ্খ ঘোষ, তার প্রয়াণের পর আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এসেছি। আমরা সকলেই জানি নীরবতা ছিল কবির সবচেয়ে প্রিয়। বেশি শব্দ, অযথা কোনো শব্দ তিনি প্রয়োগ করতেন না। কিন্তু এটাও দেখেছি তার যৌবন কাল থেকে যতগুলো সামাজিক ঘটনা ঘটেছে, যেখানে কারুর বিরুদ্ধে উঠে দাঁড়ানো দরকার, শীত দ্বারা সোজা করে কোনো এক বিশেষ পক্ষের প্রতি সর্বক্ষণের যে সমর্থন সেটা নয়, যেখানে অন্যায়, অবিচার, যেখানে মনে হয়েছে অসংবেদনশীল, সেখানেই তার কলম ঝলসে উঠেছে। তাই আমরাও যদি দু একটা কথা না বলি আজ, তাহলে বোধহয় কবির প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো সম্ভব হবে না। তাই আমরা মিলিত হয়েছি অল্প কথায়, একটু গানে। আমরা এই এক বিশিষ্ট মানুষ, একজন, যে কথা বলছিলাম, আমাদের বিবেক, আমাদের ছাদ, আমাদের চেতনা, আমাদের মনন, আমাদের রচনা, শুধু বাংলা সাহিত্য নয়, অনুবাদের ক্ষেত্রেও যার বিশেষ ভূমিকা রয়েছে, সেই, যদিও আমরা বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ বলতেই যেন এক কথায়, তিনিও চলে গেছেন, তার প্রিয়তমা পত্নীও চলে গেছেন তাকে অনুসরণ করে। পরিবারের পক্ষে, প্রিয়জনের পক্ষে এ বড় দুঃখের সময়, কিন্তু সেই দুঃখ শোক মেনে নিতে হয় বাস্তবের প্রতি। আর কবিরও যাকে ঘিরে তার জীবনচর্যা, আমাদের সকলের যাকে ঘিরে আমাদের জীবনচর্যা, সেই রবীন্দ্রনাথকেই আমরা আশ্রয় করি। তাই আমরা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন শুরু করব। তার আগে সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। সকলেই আপনারা পরিচিত, সকলের এখানে রয়েছেন অধ্যাপক পবিত্র সরকার, বিশিষ্ট ভাষাতাত্ত্বিক, শিক্ষাবিদ, আমাদের সকলের শিক্ষক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার রয়েছেন। রয়েছেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, বাংলাদেশের 21শে পদকপ্রাপ্ত কবি। রয়েছেন রজত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট আবৃত্তিকার, চিন্তাবিদ এবং
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক, রয়েছেন বিশিষ্ট গবেষক ডক্টর মোফাক্খরুল ইকবাল, যিনি হয়তো কর্তব্যরত অবস্থায় কলকাতাস্থ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কলকাতাস্থ উপদূতাবাসের প্রথম সচিব সংবাদ বিভাগ, কিন্তু তিনি একজন গবেষক এবং প্রাবন্ধিক। এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি নিবেদিত প্রাণ ডাক্তার ইমতিয়াজ আহমেদ। তিনি লন্ডন থেকে সরাসরি যোগ দিয়েছেন। তিনি সঙ্গীত শিল্পীও বটে। তার সঙ্গীতের শ্রদ্ধার মধ্য দিয়ে আরো অনেকে আসবেন আমাদের এখানে, হয়তো আমরা তাদের কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। অধ্যাপক শফি আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের পুরোধা, শ্রদ্ধেয় মফিদুল হক, লেখক, গবেষক, প্রকাশক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা এবং তার সঙ্গে অত্যন্ত প্রত্যক্ষভাবে যুক্ত বিশিষ্ট সাহিত্যিক, লেখক, সুলেখক ইমদাদুল হক মিলন। এদের সকলেরই আসার কথা আছে। আন্তর্জালিক যোগাযোগ বা আরো নানান কারণে হয়তো তারা ইতিমধ্যে এসে পৌঁছননি, যে কোনো সময় আসবেন, তারা শ্রদ্ধা নিবেদন করবেন। যে কথাই বলছিলাম, যে কবির প্রয়াণ এ কি বিচ্ছেদ, নাকি এ বিচ্ছেদ নয়? এ জীবন কবি যা দিয়ে গেছেন, শঙ্খ ঘোষ যা দিয়ে গেছেন, সেগুলো নিয়েই আমরা বেঁচে থাকবো, তিনিও আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আর এই চরম শোকের সময় যা আমাদের আশ্রয়, কবির জীবনেরও যা আশ্রয়, সেই রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমাদের শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠান। আমি অনুরোধ করব বিশিষ্ট চিকিৎসক, রবীন্দ্রানুরাগী, সংস্কৃতি কর্মী ডাক্তার ইমতিয়াজ আহমেদ, তিনি লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে, প্রার্থনা সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রদ্ধা স্মরণ সূচনা করব। ডাক্তার ইমতিয়াজ আহমেদ। অনেক ধন্যবাদ স্নেহাশিস দা। আমরা একটা ভীষণ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন চিরবিচ্ছেদ নিত্যকার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময়ে আমরা শঙ্খ ঘোষকে হারিয়েছি। আপনি যেমনটি বলছিলেন, আমরা অভিভাবকহীন হয়েছি, এবং তার মাত্র কদিন পরে আমরা প্রতিমা ঘোষকে হারিয়েছি। তো তাদের দুজনের স্মৃতির উপর স্মৃতি নিবেদন করে আমার এই গানের নিবেদন স্মৃতির উদ্দেশ্যে। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। তোমারি অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে
পানি, তোমারে ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরি, আমার শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরি। হলো না সারা কত না যুগ ধরে, কেবলে আমি নব, আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ঘুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব, আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। অন্ত নিয়ে এতটা ভেবো না, মৃত্যু পথে যেতে দাও মানুষের মর্যাদায়, শুধু তোমরা সকলে ভালো থেকো। কবির এই লেখা যখন পুনরায় পাঠ করছি তখন মনে হচ্ছে কবি কি দেখেছিলেন এই কঠিন বাস্তব, তারপরেও জীবনের প্রতি, তার কনিষ্ঠদের প্রতি তার এই শুভ কামনা। তিনি চলে যাচ্ছেন কিন্তু বাকিরা যেন ভালো থাকে, অনেক আগের লেখা। এবং এখানেই তিনি যে বড় কবি, প্রাবন্ধিক, গবেষক, অনুবাদক, সাহিত্যিক, সবকিছুর বাইরেও তিনি তার পরবর্তী প্রজন্মের প্রতি স্নেহশীল এবং শ্রদ্ধাশীল একজন মানুষ। তার রবিবারের বৈঠকখানার আড্ডা যেমন নবীনদের তেমন প্রবীণদের, যেমন প্রতিষ্ঠিতদের যেমন উদীয়মানদের সকলের একটা জায়গা ছিল যেটাকে পরিসর বলি। এগুলো বোধহয় দুর্লভ। আমরা তো দেখি প্রতিষ্ঠিতরা সবসময় যেন একটু মাটির থেকে ওপরে। তিনি সত্যি কথা এইরকমই একজন বিশিষ্ট মানুষ, অথচ পরবর্তী প্রজন্মের প্রতি শ্রদ্ধাশীল, স্নেহশীল। এটা কি আমরা শিখতে পারবো? সত্যি যদি শ্রদ্ধা তাকে জানাতে চাই, তাহলে তার এই জীবনচর্যা যদি আমরা সকলে মেনে নিতে পারি, তবেই বোধহয় আমরা তার প্রতি যথার্থ শ্রদ্ধা জানাবো। সত্যি কথা, এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত বছর এই যে বাঙালির মনীষা, বাঙালির বিবেকের কথা বলছিলাম, আমরা হারিয়েছি অধ্যাপক আনিসুজ্জামানকে, তারপর সৌমিত্র চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্ত, আর এবার চলে গেলেন শঙ্খ। কত নাম, নাম বললে তো মিছিল হয়ে যাবে। আর যে বিভৎসতা, সে বিভৎসতার কথা, মিছিল কিসের মিছিল এ কথায় আসছি না, আবার ফিরে আসি শঙ্খ ঘোষের কথায়। তার দীর্ঘদিনের সুহৃদ, ব্যক্তিগত বন্ধু অধ্যাপক পবিত্র সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট ভাষাবিদ, সাহিত্যিক, অধ্যাপক, আমাদের বর্তমান কালের আরো একজন
অভিভাবক, তাকেই অনুরোধ করব যে অধ্যাপক পবিত্র সরকার তার স্মৃতিতে, শঙ্খ ঘোষের স্মৃতিতে বলবেন, স্মৃতিচারণ করবেন। অধ্যাপক পবিত্র সরকার। সবাইকে আদাব এবং নমস্কার। শঙ্খদা সম্বন্ধে কবি শঙ্খ ঘোষের আলোচনা আমি করব না, আমার তার যোগ্যতাও নেই, কিন্তু মানুষ হিসেবে তাকে যেভাবে দেখেছি তারই একটা রেখা চিত্র আমি খাড়া করবার চেষ্টা করব ব্যক্তিগত ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। শঙ্খ ঘোষ আজন্ম রবীন্দ্রনাথের আদর্শে দীক্ষিত, এটা তিনি তাঁর পৈতৃক সূত্রে পেয়েছিলেন। তার পিতা মনীন্দ্র কুমার ঘোষ একবার আমাকে বলেছিলেন যে আমার তো কোনো ঈশ্বর নেই, তার জায়গায় রবীন্দ্রনাথকে আমি বসিয়েছি। শঙ্খ ঘোষ এবং মনে হয় অন্যরাও এই দীক্ষাটাকে গ্রহণ করেছিলেন করে। রবীন্দ্রনাথের যে মূল কথাগুলো, যে মানুষ মানুষ আর কোনো তার পরিচয় নেই, তার ধর্ম, তার ভাষা, তার সংস্কৃতি, এগুলো সব বাইরের আবরণ, কিন্তু ভেতরে অন্তরঙ্গ একটিমাত্র শুদ্ধ সত্তা, সে হচ্ছে মানুষ। এই মানুষকে তুমি গ্রহণ করো, এই মানুষের কথা তুমি বিশ্বাস করো, এই মানুষের কথা তুমি বলবার চেষ্টা করো। যেটা শঙ্খদা ধরেছেন সমাজের মধ্যে, সমকালের মধ্যে ধরেছেন তার দুঃখ কষ্ট। কারণ আমরা সবাই জানি যে বিংশ শতাব্দীর 40-এর বছরগুলোতে কবিতার যে দুটি ধারা ছিল, ব্যক্তিগত কবিতার ধারা এবং বামপন্থী সমাজমুখী কবিতার ধারা, এই দুটি ধারা শঙ্খ ঘোষের মধ্যে মিলিত হয়েছিল। 50-এর দশকের সর্বাগ্রগণ্য কবি শঙ্খ ঘোষের মধ্যে মিলিত হয়েছে। অর্থাৎ মানুষকে তিনি ব্যক্তির সূত্রেও যেমন খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন, তার ভালোবাসা, তার সম্পর্ক, তার সন্তান, তার প্রেমিকা, তার স্ত্রী এবং এই বন্ধু, এই সম্পর্কের মধ্যে দিয়ে, ব্যক্তিগত পারিবারিক সম্পর্কের মধ্যে দিয়ে, আবার সেই সঙ্গে সঙ্গে সমাজে যে মানুষ ছড়িয়ে আছে, বিশেষ করে বিপন্ন যে মানুষ, মানুষের দ্বারা অত্যাচারিত যে মানুষ, বঞ্চিত যে মানুষ, তার কথাও শঙ্খ ঘোষ বলেছেন, যেটা 50-এর বছরগুলোর অনেক কবি থেকে তাকে আলাদা করে আনে। বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায় তারা লিখেছেন, তারা লেখেননি তা নয়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়, কিন্তু শঙ্খ ঘোষকে খুব স্পষ্টভাবে আলাদা করে আনে একদম তার একদম দিনগুলি রাতগুলি সেই যমুনাবতী কবিতাটি থেকেই। এই যে মানুষ, ব্যক্তি এবং বৃহত্তর মানুষ, এটা যেমন তার কাছে প্রজন্মের ব্যবধানটা ভেঙে দিয়েছিল, সময়কে তিনি খানিকটা উপেক্ষা করেছেন, যে তার ছোটরা তার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়েছিল। ফলে বারবার বলি যে শঙ্খ ঘোষ কবিতা লিখেছেন বলে বাংলায় অজস্র কবির জন্ম হয়েছে। তারা শঙ্খ ঘোষের কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়েছে, হচ্ছে এই কবি লিখছেন, আমি এই মতো করে লিখতে চাই, এবং শঙ্খ ঘোষ প্রত্যক্ষভাবে তাদের প্রশ্রয় দিয়েছেন। স্নেহাশিস যেমন বললো, বাড়িতে দেখেছেন, বাড়িতে তো কবিদের আশ্রয় ছিল একটা, প্রতি রোববার তারা মিলিত হল। এই তার প্রজন্মের সময়কে তিনি যেভাবে যুক্ত করেছেন, সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস চোখে পড়বে সকলেরই, নতুন কথা আমি কিছু বলবো না, যে সারা পৃথিবীতে ঐতিহ্যের বিস্তার কথাটা শঙ্খ ঘোষ ব্যবহার করেছেন। যে মানুষের যে বৃহৎ ঐতিহ্য, এই ঐতিহ্যের সঙ্গে আমার যোগ, কারণ আমি মানুষ।
ফলে শঙ্খ ঘোষ নিজের সংস্কৃতির বাইরে গিয়ে হয়তো রবীন্দ্রনাথেরই এক হিসেবে মানে দীক্ষায় নিজের সংস্কৃতির বাইরে গিয়ে অজস্র সংস্কৃতির মধ্যে প্রবেশ করে তার যে মূল কথাগুলো, তার মহৎ কথাগুলো আমাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন। এটা স্নেহাশিস অনুবাদের কথা বললো, এই অনুবাদের মধ্যে দিয়ে আমরা জানি খুব মানে খুব আগেই বন্ধু অলোক রঞ্জন দাশগুপ্তের সঙ্গে পৃথিবীর কবিতা অনুবাদের সংকলন তিনি বার করেছেন, সপ্তসিন্ধু 10 দিগন্ত। তাতে আপাতভাবে অবহেলিত দক্ষিণ আমেরিকার কবিতা, কালো আফ্রিকার কবিতা সবই গৃহীত হয়েছিল, সঙ্গে সঙ্গে ইউরোপ এবং এদের কবিতাও গৃহীত হয়েছিল। কিন্তু যেটা আমার মনে হয়েছে ঐতিহ্যের বিস্তার, যেটা ভারতকে হয়তো এই দক্ষিণ এশিয়াকে এই মুহূর্তে পীড়িত করছে, যে আমাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করছে রাষ্ট্রীয় একটা দর্শন, সেই বিচ্ছেদটাকে ভাঙবার জন্য শঙ্খ ঘোষের ছিল এটা আপ্রাণ প্রয়াস। আমার মনে আছে এই শেষ দিকে বছর 10 আগে ইকবাল নিয়ে কি গভীর পড়াশোনা তিনি শুরু করেছিলেন, এবং ইকবালের বিশাল এক সংকলন তিনি অনুবাদ করেছিলেন, এবং তার পড়াশোনাটা ছিল এরকম নিখুঁত ভাবে ইকবাল অনুবাদ করবো, শুধু তার কবিতার অনুবাদ করব না, ইকবাল কি কি তার দর্শন, কি তিনি বিশ্বাস করতেন, তিনি কি চেয়েছিলেন, এই নিয়ে ব্যাপকভাবে পটভূমির পড়াশোনা তিনি করেছিলেন। আমার মনে আছে আমি তখন একবার এতে মালয়েশিয়ায় গিয়েছিলাম একটা রবীন্দ্রনাথ ও ইকবালের ওপর সেমিনারে। শঙ্খদা আমাকে বলেছিলেন ইকবাল সম্বন্ধে যত পেপার পাও তুমি নিয়ে আসবে, এবং আমি নিয়ে এসেছিলাম শঙ্খদার জন্য ইকবাল সম্বন্ধে যারা পেপার পড়া হয়েছিল সেগুলো শঙ্খদা ব্যবহার করেছেন, এবং ভূমিকাতে আমি কৃতার্থ যে আমার নামটাও তিনি উল্লেখ করেছেন। এই যে মানুষের দেশ, কাল, সংস্কৃতি, ভাষা, ধর্ম উত্তীর্ণ যে একটা বৃহত্তর সত্তা, যেটা আসল মানব ঐতিহ্য, যাকে শঙ্খদা ঐতিহ্যের বিস্তার বলেন, এর এই যুগে মহত্তম প্রবক্তা বোধ হয় শঙ্খ ঘোষ। আমার কথায় ভুল হতে পারে, কিন্তু আমরা তার কাছে শিখি যে হ্যাঁ, কবির বিষয় হচ্ছেন মানুষ, সব ঐতিহ্যের মহৎ কথাগুলো আমাদের শুনতে হবে, সুন্দর কথাগুলো আমাদের শুনতে হবে। ব্যক্তিগত স্মৃতিচারণায় আমি যাব না, কারণ ব্যক্তিগত স্মৃতিচারণা করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এই কবি যে আমাদের দক্ষিণ এশিয়া বলবো সংস্কৃতির, হয়তো পৃথিবীর সংস্কৃতি তাকে যতটা জানবে আমি জানি না, কবিতার বই অনুবাদ হয়েছে, তিনি একজন অতিশয় মূল্যবান কবি এবং মানুষ, কারণ তিনি ওই মানুষের কথা বলেছেন, পরিচয়হীন, মানে কোন রকমের ওর অন্য ধরনের পরিচ্ছদহীন মানুষের কথা, ধর্মের বাইরে যে মানুষ, রক্ত মাংসের অনুভবশীল, স্বপ্নদর্শী, সংগ্রামী যে মানুষ, তার কথাই তিনি বলেছেন। আজকে আমি এইটুকু বলি, আমরা তো অনেক গান শুনবো, কবিতা শুনবো, রজতের অন্যদের কথাও শুনবো। আমি এইখানে শেষ করছি। সুন্দরভাবে হ্যাঁ, অধ্যাপক সফি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সফি আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, এবং শ্রদ্ধেয়া অদিতি মহসিনও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বিশিষ্ট সংস্কৃতি কর্মী এবং সঙ্গীতজ্ঞ। অদিতি আপা, আপনাকে স্বাগত জানাই। আপনার কথাতেও আসবো, নিশ্চয়ই দু এক কলিও আসবে, কিন্তু তারা শঙ্খ কাকুর কথাও আমরা অধ্যাপক সফি এবং অদিতি আপাকেও আমরা পেয়ে গেছি। এবার রজত বন্দ্যোপাধ্যায়ের মুখে শঙ্খবাবুর একটি কবিতা শুনে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। রজত বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আবৃত্তিকার, সংস্কৃতি কর্মী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক। রজত বন্দ্যোপাধ্যায় শঙ্খ ঘোষের কবিতার পাঠ। এবার আমাদের শান্ত উৎসবে তোমার নামে কোনো আসন নেই,
এবার অর্জুন কিংবা সেগুনের পায়ের নিচে শুধু প্রাচীন ধস, সেখানে অবনত মুখের মাঝখানে এভাবে ভেঙে যাবে তা ভাবে নিও। তুমি যে নেই আজ সেটাই স্বাভাবিক, তুমি যে ছিলে সেটা অভাবনীয়। পোলাম কুচিগুলি দুহাতে তুলে নিলে আকাশ হয়ে ওঠে শিলালিপি, সময়ে থেমে যায় থামের কাছে এসে, মাটিতে পড়ে থাকে আধা বিকেল। তখনই আমাদের পুরনো দিনগুলি যেভাবে দিতে চাই সেভাবে নিও। তুমি যে নেই আজ সেটাই স্বাভাবিক, তুমি যে ছিলে সেটা অভাবনীয়। শঙ্করের কবিতা অভাবনীয়। শঙ্খবাবুর কবিতা এটা শুনলে আমাদের হৃদয়টা যেমন ভরে ওঠে, আমাদের চেতনা, আমাদের উপলব্ধি গভীরে যেন কিছু একটা অনুরণিত হয়। আমরা আগে জানিয়েছি যে অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন আসাদ চৌধুরী, বিশিষ্ট কবি, বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত। আমি শ্রদ্ধেয় আসাদ চৌধুরী মহোদয়কে বলবো শঙ্খ ঘোষের প্রতি তার শ্রদ্ধা জানাতে। অবশ্যই খুব বেশি কিছু বলার পরিসর এখানে নয়, কিন্তু খুব ব্যক্তিগত কথা, তার উপলব্ধি আমরা ভাগ করে নেব। শ্রদ্ধেয় আসাদ চৌধুরী। অনেক ধন্যবাদ সবাইকে, সালাম ও শুভেচ্ছা। আমি অত্যন্ত কৃতজ্ঞ শঙ্খ ঘোষের প্রতি আমার শ্রদ্ধা জানানোর একটা সুযোগ পেলাম। অত্যন্ত অভিভূত হয়ে পবিত্র সরকারের কথা শুনছিলাম, ইকবাল সাহেবের, ইমতিয়াজ সাহেবের গান শুনছিলাম, এবং রজত বাবুর মাত্র দুটো পংক্তি তিনি শোনালেন, আমাদেরকে মুগ্ধ হয়ে গেলাম। মুফাখরুল ইকবালের কল্যাণে তার বাসায় যাওয়ার সুযোগ হয়েছিল তার জন্মদিনে। আমার জীবনের একটা অভিজ্ঞতা। তাকে আমি বহুবার ঢাকায় দেখেছি ছায়ানটের অনুষ্ঠানে। তিনি বলছেন রূপাদের বাসায় তিনি গেছেন, সেখানেও দেখা হলো, বহু জায়গায় তার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু তার সঙ্গে দেখা হয়েছে তো আমাদের সেই ৬২-তে, যখন সপ্তসিন্ধু ১০ দিগন্ত বেরোয়। এবং শঙ্খ ঘোষের কাছে কৃতজ্ঞতা এই দিক থেকেও আমার অনেক বেশি। পৃথিবীর কবিদের সঙ্গে এত ইন্টিমেটলি এর আগে আমার পরিচয় হয়নি। আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কি গভীর পরিচয় করিয়ে দিলেন তিনি। তখন আমরা খুব শুনতাম মলয় রায়চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়দের কথা। কিন্তু আমার বন্ধু মোহাম্মদ রফিক, তিনি আমাকে প্রথম অলোক রঞ্জন দাশগুপ্ত এবং শঙ্খ ঘোষের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, মানে তাদের লেখা সম্পর্কে আলাপ করিয়ে দিলেন। আমি তখনই অলোক রঞ্জন দাশগুপ্তের বই পড়লাম, কয়েকটা পড়ার সুযোগ পেলাম, ওর কাছেই ছিল, সেখান থেকে নিয়ে পড়লাম। শঙ্খ ঘোষের কবিতা একটু পরে পড়েছি। আমার খুব অবাক লাগে, রবীন্দ্রনাথের পর জীবন দাস, তারপর তো আমাদের সেই ৩০-এর যুগের অন্যান্য কবি, এদের কথা বাদ দিলেও সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তি শঙ্খ ঘোষ বাংলা আমাদের প্রচলিত সাধারণ আটপৌরে শব্দগুলো নিয়ে এত গভীর কথা কিভাবে বললেন, যেগুলো আমি সত্যি চমকে উঠেছি। যে তুমি যে বেঁচে আছো, আমাদের মধ্যে ছিলে, এটাই একটা অভাবনীয়, ভাবা যায় এরকম একটা এক্সপ্রেশন। রবীন্দ্রনাথের গানে এরকম কিছু কিছু ব্যাপার আছে। ওই যখন বলেন যে পাখির কণ্ঠে আনন্দ দিয়েছ, ফুলের বক্ষে সুবাস দিয়েছ, সুগন্ধ দিয়েছ, তখন চমকে উঠি যে গানে এরকম কবিতার মতো কি অসম্ভব ব্যবহার শঙ্খ ঘোষ এটি একেবারে হর হামেশা করেছেন। আমি প্রথম একটু আনন্দিত হতাম প্রথম দিকে, যখন ওই যমুনাবতীর কবিতায়, যে আমি তো প্রায় বলি আর কি, যে নিভন্ত চুল্লিতে মা একটু আগুন দে, আর কটা দিন, আর কটা কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দ। এই যে আনন্দ এবং যে মিল, পরে কিন্তু এরকম মিল অজস্র দিয়েছেন, কিন্তু চমকানোর মতো মিল দেননি। এবং এখানেই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য শঙ্খ ঘোষের, চমকে দেওয়া না,
ভাবতে দেওয়া, এইটি আরো ভেতরে ঢুকো, তুমি আরো ভেতরে যাও। বেঁচে আছি কেন এই যে রোদটার জন্য, এই বৃষ্টিটার জন্য, এই যে একটা আনন্দ, এটি ওয়ার্ডসওয়ার্থের মতো না, এই একটা অন্য সব, অন্য ভুবন, অন্য পৃথিবী। এসব দেখাচ্ছে আর কি। এবং সবচেয়ে সবাই আমার কাছে বিস্ময়ের মনে হয়েছে তার কাছে যে মৃত্যুকে এত কাছে থেকে দেখা ও অনুভব করা, যে আমার বারবার আমার জন্মেরও শেষ নেই, আমার মৃত্যুরও শেষ নেই। কি এইটি কি আবার জন্মাস, এই যে জাতিস্বর ভাবার কোনো কারণ দেখি না আমি, বা তিনি এই যে জন্মান্তর মানতেন কি মানতেন না এগুলো নিয়ে তর্ক করবো না, কিন্তু কোথায় যেন একটা বিশ্বাসের মধ্যে অভিজ্ঞতার মধ্যে এসে যায়। আমি কথা বাড়াবো না, আমার চুল থেকে নখ পর্যন্ত এই মানুষটার কাছে ঋণী। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আজকে এই আলোচনা। আমি অন্তত মোফাজ্জল ইকবালের কাছে কৃতজ্ঞতা জানাবো এই জন্যে, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে আসার জন্য। আমি আমার কৃতজ্ঞতা জানাই প্রথমত, আমার গভীর কৃতজ্ঞতা জানাই এই মানুষটার প্রতি, তার কবিতার প্রতি। এবং আমি একটু সাধারণ কবিতা লিখে একটু কবি চর্চা করি, এই সুবাদে একটু বলতে পারি, আগামী প্রজন্ম যাকে পড়বেন, তারা কিন্তু সেই শঙ্খ ঘোষকে পড়বেন, সে যে শঙ্খ ঘোষ তার জীবদ্দশায় যতটুকু বড় ছিলেন, মৃত্যুর পরে তিনি আরো বড় হয়ে উঠেছেন। তার কারণ অনেক বেশি বিদগ্ধ পাঠক তার সান্নিধ্য পেয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, অভিজ্ঞতাকে দৃঢ় করেছেন, বিশ্বাসকে পোক্ত করেছেন, এবং মানুষকে অসম্ভব ভালোবেসেছেন। এই মানুষকে ভালোবাসার ব্যাপারটা তো সোজা জিনিস না। ওই চৈতন্যদেব কবে দেখিয়ে গেছেন বাঙালিকে, তারপর দীর্ঘদিন পর রবীন্দ্রনাথ, কত পরে শঙ্খ ঘোষ। ভাগ্যিস একসাথে নিঃশ্বাস নেওয়ার সুযোগ আমাদের হয়েছে। অনেক কৃতজ্ঞতা থাকবে তার প্রতি। শ্রদ্ধেয় আসাদ চৌধুরী মহোদয়কেও আমাদের কৃতজ্ঞতা বলবো না, এটাও বোধহয় একটা প্রাপ্তি, এত সুন্দর করে আমাদের প্রিয় শঙ্খ ঘোষকে দেখিয়ে দেওয়া, চিনিয়ে দেওয়া। যে কথা বললেন উনি, যে জীবনে যতজন তাকে জেনেছেন, মরণের পরে বোধহয় আরো বেশি জন তার সংস্পর্শে আসবেন। শুধু চমককে দেওয়া নয়, ভাবতে শেখানো। এই যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার কাছে ঋণী আমরা। এমন এমন শব্দ, এমন এমন অভিব্যক্তি, এমন এমন কথা বারবার আসে, হয়তো গর্ব হয় যে আমি বাংলা ভাষা পড়তে পারি, বাংলা আমার মাতৃভাষা। এজন্যে সেই চৈতন্যদেব, রবীন্দ্রনাথ, শঙ্খ ঘোষ, আসাদ চৌধুরীকে ধন্যবাদ দেবার ধৃষ্টতা নেই। তিনি আমাদের সামনে এই মুহূর্তে যে ভাবনা, চিন্তা, সেগুলো খুব সংঘবদ্ধ করে আমাদের পথ দেখিয়েছেন। কে শঙ্খ ঘোষ, কেন শঙ্খ ঘোষ, কোথায় আমরা তার পরিপ্রেক্ষিতে। আমাদের মধ্যে যোগ দিয়েছেন শ্রদ্ধেয় মফিদুল হক মহোদয়। তিনি বিশিষ্ট লেখক, গবেষক, প্রকাশক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রশিক্ষক। সকলেই আপনাকেও স্বাগত। আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এগিয়ে যাবে। অদিতি মহসিন মহোদয়া এসেছেন আমাদের সঙ্গে। তিনি খুবই ব্যক্তিগতভাবে শঙ্খ ঘোষের কথা বলবেন। এটা তো সকলেরই আবেগ। আমাদের আজ আবেগ তাড়িত তো বটেই, বাঙালির যদি আবেগ না থাকে তাহলে কি রইল। আর বিশেষত বর্তমানে এই সময় কবিকে হারিয়ে, তার কথা আর সেই সঙ্গে তার গান। শ্রদ্ধেয়া অদিতি মহসিন। নমস্কার সকলকে, সালাম, আদাব। আমার অত্যন্ত কিছু প্রিয় মানুষ এখানে আছেন, শ্রদ্ধাভাজন তো বটেই, প্রিয়ও বটে। আসাদ ভাই একটু আগে কি অপূর্ব স্মৃতিচারণা করলেন। শুধু স্মৃতিচারণা নয়, ওনার যে শঙ্খ ঘোষকে যে কি অপূর্ব
ভাবে উনি তুলে ধরলেন, সেটা আসলে আমি আমার অন্তর পরিপূর্ণ। আমার তো খুব বেশি একটা বলবার কিছু নেই, আমি তো বক্তা নই, তবুও আমার ছোটখাটো কিছু স্মৃতি রয়েছে শঙ্খ কাকুর সঙ্গে। সেটা হলো, আমি বিশ্বভারতীতে ছিলাম, দীর্ঘদিন পড়েছি, কিন্তু তখন তাকে আমি দেখিনি। ততদিনে তিনি বিশ্বভারতী ছেড়ে চলে এসেছেন কলকাতায়। আমি যখন আমার ছাত্রী জীবনের শেষ ভাগে আমি একবার কবি পক্ষের মানে কবি প্রণামের দিনেই 25শে বৈশাখ সদনে যে অনুষ্ঠান হয় খোলা জায়গায়, সেইখানে একটি গান গাইবার সুযোগ পেলাম। সেটা বেশ কোন সাল হবে সেটা 1998 কি 99 এরকম। সেই সময়ে শঙ্খ ঘোষ প্রথম সারিতে বসেছিলেন, এবং আমি আমার গানটা শেষ করবার পর একজন কাউকে দিয়ে তিনি আমাকে ডাকালেন। সেই ওর সঙ্গে আমার প্রথম দেখা এবং প্রথম পরিচয়। তিনি শুধু বললেন যে তুমি বাংলাদেশের মেয়ে, আমি তো বিশ্বভারতীতে পড়ছো, আমি তো বিশ্বভারতীতে ছিলাম, পড়িয়েছি একটা সময়। তো সেই আমার প্রথম আলাপ, সেই আমার প্রথম দেখা। ধীরে ধীরে তারপর তার কবিতার সঙ্গে একটু একটু পরিচয় হয়েছে, খুব বেশি আমি বলবো না। তারও অনেক পরে, যেরকমটা আসাদ ভাই বললেন যে ছায়ানটে অনেকবার তিনি এসেছেন, তাকে দেখেছি। রূপা, নাহাজ খলিল, তাদের বাড়িতে অসংখ্যবার তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে যাওয়া, কথা বলা, গান শোনানো, সেরকম সুযোগ অসংখ্যবার হয়েছে। আর কলকাতায় যখন আমি শুরুতে গাইতে শুরু করলাম, সেটাও ওরকমই ওই 2000 সালের দিকে। শুরুতে যখন যেতাম তখন ওনাদের খুব ঘনিষ্ঠ বন্ধু অরুণ সেন, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন, অরুণ কাকু। তো তিনি আমাকে ডেকে একবার বললেন যে আমার বাড়িতে একটা গানের আসর করব, সকলে থাকবেন, শঙ্খদা থাকবেন, সকলে থাকবেন, তো তুমি একটু গান শোনো। তো আমি তখন কলকাতায় যাওয়া মানে আমার খুব আকর্ষণ ছিল, একটু দোকানপাটে ঘুরে বেড়াবো, একটু গান তো গাইবই, কিন্তু ওর সঙ্গে একটু দেখা করব, বন্ধুদের সঙ্গে একটু দেখা হবে অনেকদিন পর। তো আমার মনে হলো যে আবার বাড়িতে গিয়ে গান টান শোনানো। তারপরেও যখন অরুণ কাকু আমাকে বললেন যে শঙ্খদা থাকবেন, আমি সেই লোভটি সামলাতে পারলাম না। খুব ঘরোয়া ভাবে আমার মনে পড়ে যে আমি তখন হারমোনিয়ামও বাজাতে পারতাম না খুব ভালো, যেহেতু বিশ্বভারতীতে আমরা হারমোনিয়াম বাজানো শিখিনি। তো একজনকে ধরে নিয়ে গেলাম কলকাতায়, একটি ছেলে, ও তখন পড়ছিল রবীন্দ্রভারতীতে, ওকে ধরে নিয়ে গেলাম যে তুমি আমার সঙ্গে একটু হারমোনিয়াম বাজাও, আমি একটু গান গাইব। সেইভাবেই গান করা, এবং সেই থেকে ওদের পরিবারের সঙ্গে, কাকিমা এবং টিয়াদি, এদের সকলের সঙ্গে একটি সম্পর্কের একটি সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু শঙ্খ কাকুকে আমরা হারালাম, এবং এই একটি খুব বিভীষিকাময় সময়ে হারালাম। কাছে থেকে দেখবার সুযোগ অনেক দিন হয়নি, প্রায় 1-1.5 বছরের মধ্যে তো দেখা হবার কোনো সুযোগই হয়নি। তার স্মৃতির প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি, এবং তাকে শ্রদ্ধা জানিয়ে একটি গানের কয়েকটি লাইন আমি একটু শোনাই। তবু মনে রেখো
তবু মনে যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি মনে রেখো। আমি খুব বেশি অল্প কিছুটা গান। ধন্যবাদ আপনার স্মৃতি, আপনার শ্রদ্ধা সবার কাছে ভাগ করে নিয়েছেন। এটাই আমাদের, আজকে আমরা বসেছি সকলে মিলে সেই আমাদের একান্ত অনুভূতি, শঙ্খ ঘোষ আমাদের কাছে একটা অনুভূতি, সেই অনুভূতিটা হয়তো আবার একটু তার তাপ গ্রহণ করছি, এর বাইরে আর কি বলবো। অধ্যাপক শফি আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের পুরোধা। এবার শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক শফি আহমেদকে অনুরোধ করছি, তিনি তার আবেগ, তার স্মৃতি সংক্ষেপে আমাদের সঙ্গে তুলে ধরবেন। অধ্যাপক শফি আহমেদ। শঙ্খ ঘোষ, শঙ্খদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলা আরম্ভ করছি। 2 সপ্তাহের বেশি হলো তিনি চলে গেছেন। এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য যে তাকে আমরা কেমন করে ধারণ করে আছি। কিছু শ্রদ্ধা, কিছু স্মরণ, সবটা মিলিয়ে কেমন করে কথা বলবো, কতটুকু গুছিয়ে বলবো জানি না। আমার একটা খুব বিচিত্র ব্যক্তিগত স্মৃতির কথা বলি, যেটা মানে একটু অহংকারের জন্য না, মানে একটু অন্য রকমের। কেন জানি না, এখন কেমন হয়েছে বলতে পারবো না, কিন্তু কলকাতা বইমেলাতে যতবারই গেছি অনেক লোক, একজন 2-4 জন না, মানে বেশ কয়েকজন লোক অনেকবারই বলেছেন যে আপনি কি শঙ্খ ঘোষের ছোট ভাই, আপনাকে দেখতে অনেকটা ওই রকমের। এবং এই কথাগুলো অনেকে আমার সঙ্গে ছবিও তুলেছেন শঙ্কদার। সব ছবি কোনোটাই রাখিনি, আমার বন্ধু অনিলের স্ত্রী শাহানার কাছে হয়তো কিছু ছবি আছে, কিন্তু অনেকে সেটা বলেছেন। শেষ দেখা হলো গত বছরের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, এবং তো অদ্ভুত, ফেব্রুয়ারির 5 তারিখে শঙ্খদার জন্মদিন। এবং পরে শুনেছি যে এই প্রথম বাইরে তার জন্মদিন হলো ওই গত বছর, ভাগ্যিস হয়েছিল, আমাদের সঙ্গে দেখা হয়েছিল। এবং সেটা কলকাতা বইমেলাতে লিটল ম্যাগাজিন স্টলগুলোর পাশে। সেখানে এটা হবে জেনে আমি যাইনি, কলকাতা বইমেলায় যাই, গিয়ে সেখানে দেখালো, কিছু কথাবার্তা হলো, যেমন কি হয়। উনি তো সবসময় খুব কম কথা বলতেন, কথার নাম বলতে পারলেই বোধহয় ভালো, এরকম অবস্থাটা ছিল আর কি। সেরকম অবস্থা তার সঙ্গে দেখা হয়েছে, এবং সেটাই সে মানে তার কবিতা পড়া হলো, সেদিক থেকে ভালো লাগলো। কিন্তু আমি যেটা বুঝেছি, এখানে বৈত্যদা আছেন বা অন্যরা বন্ধু মফিদুল আছেন, আমি তার সঙ্গে আমার চেহারার মিল অনেক পাইনি। আমি নিজের দিক থেকে খুব ব্যক্তিগত পর্যায়ে তার সঙ্গে আমার অন্য এক ধরনের হৃদয়ের মিল পেয়েছি, বা বোধের মিল পেয়েছি, নিস্তব্ধতার মিল পেয়েছি। যারা শঙ্খ ঘোষের কবিতা সত্যি খুব ভালো করে পড়েন,
তারা বুঝতে পারবেন যে শঙ্খ ঘোষের মধ্যে তিনি বারবার এই কথাটা বলেওছেন, তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন, খুব লিখে বলেননি, যে সব সময় তার মধ্যে একটা চির উদ্বাস্তু ভাব কাজ করত। এই কথাটা তিনি তার নিজের মুখে বলেছেন, রেকর্ড করেছেন, যে পূর্ব বাংলা থেকে চলে যাওয়ার পর এই কলকাতা শহর 50 বছর ধরে আছি, কিন্তু কখনো ঠিক এই শহরটাকে ঠিক ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমার শহর, আমি এর সঙ্গে আছি, এটা কখনো মনে হয়নি। একটু ব্যাখ্যা করেও বলেছেন যে এই কলকাতা শহর তো কলকাতার থেকে বাদ দিয়ে একটা সর্বভারতীয় যেটা, তার সঙ্গে আমার কোথা থেকে কেমন যেন একটা আড়ষ্টতা লাগে, আমি কিছুতেই যুক্ত হতে পারি না। এই যে যুক্ত হতে না পারা, 47 পর্যন্ত এসে থাকলেন, পাকশি স্কুলে পড়াশোনা করলেন, পাকশির সেই চন্দ্রপ্রভা স্কুলে এখনো প্রায় একই রকম ভাবেই আছে, পদ্মার কুলে পাশ থেকে। তাদের যে বানরীপাড়ার বাড়ি, সেই বাড়িটা, তার পাশের যে বিশাল অন্যদের একটা বিশাল অনেক মহলা বাড়ি যেখানে নাট মন্দির আছে, সেটাও প্রায় সেরকম করে আছে। সন্ধ্যা নদীর কথা বারবার বলেছেন এতদিন ধরে ওখানে, কিন্তু তেমন করে যেমন করে আমাদের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলে খুব জোরে সোরে বলেন আমার বাড়ি ফরিদপুরে, আমার বাড়ি এখানে, এই যে একটা অধিকার নিয়ে কথা বলা, তেমন করে কখনো উঁচু গলায় কথা বলতেন না। কিন্তু ভেতরে ভেতরে এই বোধটা, এই বিচ্ছিন্নতা, আমি বারবার তার মৃত্যুর পরে মনে হচ্ছে যে শঙ্করদার সঙ্গে রবীন্দ্রনাথের একটা যোগ আছে। রবীন্দ্রনাথ যেমন মানে বাংলাদেশের এই পদ্মার পাড়টাকে নানান ভাবে তার লেখার মধ্যে বারবার এনেছেন, শঙ্করদা বারবার এই বাংলাদেশকে, এবং একেবারে শেষ দিন পর্যন্ত বুঝতে পারি যে বাংলাদেশ তার হৃদয়ে এমন ভাবে ছিল যে অন্য যা এসছে তাকে হয়তো তিনি মানে হাত ধরে বসিয়েছেন পাশে, কিন্তু খুব গভীর আলিঙ্গন করেছে বলে আমার খুব মনে হয়নি আর কি। এই বেদনা বোধটা আমি আমার মধ্যেও খুব দেখেছি আর কি, যে আমি যেভাবে আমার ছোটবেলাটা, আমার পড়াশোনাটা সবটা কলকাতায় হওয়ার জন্য এই দেশে এসে সবকিছুর মধ্যে ভয়ানক অনুপ্রেরণার মধ্যে গিয়েও কোথাও একটা বুঝি একটা উদ্বাস্তুপনা আছে, নিজেকে ওর সঙ্গে মেলানো যায় না। শঙ্করদা মেলাতে পারছিলেন না কলকাতার সঙ্গে বা ইত্যাদি করে, কোনোদিন জোর করে বলতেন না, কিন্তু কবিতায় একেবারে নিশ্চিতভাবেই বোঝা যেত আর কি। এই যে জীবনের শেষ দিনগুলো, যেহেতু উনি অনেক কথা বলতেন না বলে হয়তো বলা হয়নি, আমার খালি গত কিছু কাল ধরে খুব করে মনে হচ্ছে যে আচ্ছা শঙ্করদার ভেতরে কি হতো, উনি যদি আরেকটু আমাদের ভালো করে বলতেন, যে উপনিবেশবাদী উপনিবেশ বিরোধী একটা জাতীয়তাবাদ থেকে দেশ স্বাধীন হলো, সেই ভারতবর্ষটা এখন উপনিবেশ বিরোধী জাতীয়তা থেকে এখন একটা ভয়াবহ হিন্দু জাতীয়তাবাদের মধ্যে চলে যাচ্ছে। এই ভয়াবহ হিন্দুত্বের মধ্যে একজন মানবিক মানুষ কতটা নিজেকে অসহায় মনে করতেন, হয়তো আমাদের মতো স্পষ্টবাক লোক হলে প্রতিবাদ করতেন, অনেক কিছু করতেন, যেমনটা আমরা করেছি। বোঝা গেছে মোফাক্করুল ইকবালের কথা একটু মনে করতেন। মোফাক্করুল ইকবাল মারা যাওয়ার পর দিন ফোন করলেন আমাকে, এবং কথায় কথা যেটা বললেন সেটা আমি টেরও পেয়েছি, যে দেখেন স্যার, উনি কোনোদিন কোন একটা সংগঠনের বা কোনো দলের এতে কখনো যেতেন না, কিন্তু সাধারণ মানুষের কোনো ব্যাপার হলে সেখানে তিনি সবসময় যেতেন। আমি এর অনেকগুলো প্রমাণও পেয়েছি। আমাদেরই আর এক অনুযোগিত বন্ধু ইমানুল হক, যে ওখানে ভাষা ও চেতনা সমিতি বলে একটা চমৎকার সংগঠন করে, ওখানে খুব গরিব একেবারেই ছিন্নমূল বস্তির বাচ্চাদের নিয়ে, সেই তাদের অনুষ্ঠানে শঙ্করদা অনেকবার এসছেন। আইলার যখন করলো, প্রবল আক্রমণ করলো, তখন সেই আইলার আক্রমণে উনি সুন্দরবন পর্যন্ত গেছেন রিলিফ দেওয়ার জন্য, মানুষের সঙ্গে মেশার জন্য। মারা যাওয়ার পর ইমানুলের একটা লেখাতেই দেখলাম যে ইমানুল লিখছে যে 2002 সালে যখন গুজরাটে ভয়ানক রকমের সাম্প্রদায়িক দাঙ্গা হলো,
এই প্রথম আমি বুঝতে পারলাম যে আসলে ওনার মধ্যে ঠিক আমি মফিদুল যেসব কাজগুলো করি সেটা ছিল, কিন্তু হয়তো আমাদের মতো করে এমন সক্রিয়। ওই প্রথম ওর লেখাতেই পেলাম যে ওই গুজরাটে ওই ভয়ানক সাম্প্রদায়িক দাঙ্গার পর ওনার বাড়িতে একটা মিটিং হয়েছিল, যেখানে দেবেশ রায় ছিলেন, জ্যোতিপ্রকাশ ছিলেন, এরা সবাই মিলে একটা সংহতি কমিটির মতো কি যেন নামটা মনে নেই আমার করেছিলেন। এবং 40 দিন ধরে রাস্তায় যে বাসে পানওয়ালার কাছে চাওয়ালার কাছ থেকে যে রিলিফ তোলা, 2 টাকা 5 টাকা 5 পয়সা 10 পয়সা ইত্যাদি, এই 40 দিনের মধ্যে ইমানুলের লেখার মধ্যে আমি পাচ্ছি যে 33 দিন শঙ্খদা, ভাবা যায় তার বয়স তখন 70 পেরিয়ে গেছে, সেই 70 জন মানুষ কলকাতার এই গরমের মধ্যে 40 জনে 33 দিন তিনি ওই পয়সা তুলেছে। এই সবগুলো পয়সা ওনার বাড়িতে যেত, উনি ওই 1 টাকা 2 টাকা ইত্যাদি সব গুছিয়ে রাখতেন এবং পাড়ার দোকানে গিয়ে অথবা বাসের কন্ডাক্টর কাছ থেকে ওই খুচরো পয়সা, শঙ্খ ঘোষ 70 বছর বয়সের সময়, তার তখনও শুধুমাত্র জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া বাকি, আর সবই তিনি পেয়েছেন। তিনি রাস্তায় বেরিয়ে বাস কন্ডাক্টরকে খুচরো পয়সা দিয়ে টাকা নিচ্ছেন এবং সেই টাকার হিসেব রাখছেন। এই মানুষটা বোঝা যায় তো কিভাবে নিজেকে এই মানুষের জন্যই সমর্পিত করতে হবে। এইখানে আমি হয়তো একেবারেই খুবই, উনি যদি একটা খুব চমৎকার রাজ সংস্করণের বই হয়, আমি হয়তো নিউজ প্রিন্টের মতো করি, কিন্তু আমি মিলটা খুঁজে পাই যে মানুষের কাছে যাওয়ার জন্য, সংগঠনের জন্য এইভাবে তিনি এমন করে থাকতে পারতেন। বুঝতে পারি যে জীবনের এই শেষ দিনগুলো আমার কেন জানি বারবারই মনে হচ্ছে যে আমি, শঙ্খ ঘোষ, আমরা অনেকেই একইভাবে 1971 সালে যে যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীন করা হলো, আমরা তখন তরুণ, এখানে ফিরে আসলাম। আজকে যেমন সেই ব্রিটিশ বিরোধী বা পাকিস্তান উপনিবেশ বিরোধী সেই আন্দোলন থেকে আমরা এখন একটা অসম্ভব রকমের ইসলামের প্রতি ধাবমান জাতীয়তাবাদের মধ্যে যেভাবে ঢুকে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমার যেমন দম বন্ধ হয়ে আসছে। আমার বিশ্বাস যে গত কিছু কাল ধরে, গত হয়তো 15 বছরের বেশি ধরে শঙ্খদা এই কষ্টের মধ্যে থাকতেন এবং তিনি যে নিজেকে আরো ভেতরে নিয়ে যাচ্ছিলেন তার একটা কারণ হতে পারে। কিন্তু শঙ্খদার মধ্যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে, এই দিকের বাংলাদেশটি অনেক বেশি। কলকাতায় তিনি এখানকার সেই বাড়ির চিত্র, কলকাতায় তার যে বাড়ি, একটা ফ্ল্যাট, তার সঙ্গে হয়তো কখনোই মিলত, কোনোদিন জোরে বলেননি, কিন্তু মনে হতো যে একটা চির উদ্বাস্তু কোথাও তার বেদনা আছে ঘরে ফেরার জন্য। জানেন যে ঘরে ফেরা যায় না, ঘর বলে হয়তো কিছু আর কোন নেই। সেই মানুষটা বাংলা সাহিত্যের, বাঙালির, আমাদের সবার আপন মানুষ। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। হয়তো ব্যক্তিগত আরো কিছু কথা বলা যেত, তার সঙ্গে নানান সময় দেখা হওয়ার, শান্তিনিকেতনে গিয়ে তার আড্ডা দিয়েছি, কিন্তু আজকে বারবার তাকে হারানোর পর এবং এই সমাজে সবকিছুর মধ্যে শঙ্খ ঘোষের এরকম নীরব প্রস্থান, করোনার কালে যখন অন্তত মৃত্যুর পরও তাকে কিছু মানুষ হয়তো অন্তরের গভীর জায়গা থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যেখানে যেতে পারত, আমি হয়তো নই, কিন্তু আমার বন্ধুরা কলকাতায়, তারা তো তাকে দেখতেও পাননি। অদ্ভুত দুঃসময়ের মধ্যে শঙ্খদা চলে গেলেন। আমরা যে কদিন বেঁচে আছি, এই অসামান্য কবি, অসামান্য ব্যক্তিটাকে কতটা শ্রদ্ধা কবি জানি, কিন্তু ভয়ানক রকমের হৃদয়ের খুব কাছাকাছি তাকে রেখে, তার কোনো ছবি দরকার হবে না, তার শব্দগুলো, তার অক্ষরগুলো আমাদের বারবার দুই বাংলাকে মেলাবে। এবং সেই দিক থেকে হয়তো আজকে এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এই অনুষ্ঠানের এই আয়োজন আরো বেশি অর্থবহ। আমি আয়োজকদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, শঙ্খদার প্রতি আবার আমার
অত্যন্ত গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে বলবো যে শঙ্খদাকে আমরা সবসময় যেন নিজেদের মানুষ ভাবি। সবাইকে ধন্যবাদ। চেহারার মিল, বোধের মিল, নিঃসঙ্গতার মিল। তার বসত কি ঠিক খুঁজে পাচ্ছেন না? ঘর বলে কি কিছু নেই, থাকে না? তার ছবি লাগবে না, শব্দ দিয়েই তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে, দুই বাংলার আদর্শে। অধ্যাপক সফি আহমেদের আবেগময় শ্রদ্ধার পর আমরা রজত বন্দ্যোপাধ্যায়ের কাছে শঙ্খবাবুর আরেকটি কবিতার অংশ শুনব। রজত বন্দ্যোপাধ্যায়। শঙ্খদার সঙ্গে আমার বিভিন্নভাবে যোগাযোগ। ৮-এর দশকে আমি আবৃত্তি করছি উনি শ্রোতার আসনে। তারপর আমি যখন বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি তখন একটা সমস্যায় পড়ে তিনি এলেন, তখন আরেক রকম ভাবে দেখেছি। আবার তার বাড়িতে যখন গেছি তখন আরেক শঙ্খদা। এখন এই মানুষটিকে আমি এত কাছ থেকে দেখেছি এবং যখনই কোনো প্রতিবাদ হোক বা ধর্মান্ধতার বিরুদ্ধে কোনো মিছিলের তিনি আহ্বায়ক হবেন অনুরোধ করেছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তিনি এক কথায় রাজি হয়েছে। এবং শুধু রাজি হওয়া নয়, তিনি প্রায় রবীন্দ্র সদন পর্যন্ত হেঁটে এসেছেন ধর্মতলা থেকে, পবিত্রদাও সেখানে ছিলেন। অকল্পনীয়, ভাবতেও পারিনি। এবং একে আমি যেভাবে দেখেছি তা হচ্ছে এই যেটা বললেন, উনি মুখে বেশি কিছু বলতেন না, দু একটা শব্দ বলতেন, হ্যাঁ যাব, ব্যাস। তুমি ওর সঙ্গে যোগাযোগ করেছো, ওটা যোগাযোগটা রেখো, এইটুকু, এর বেশি না। 2018 যখন বিশ্ব মানবাধিকার দিবসের 70 বছর, তখন তাকে অনুরোধ করা হলো যে আপনি একটা বার্তা পাঠান, আপনার বাণী দিন। উনি কয়েকটি কবিতা পাঠিয়ে দিলেন, গিয়ে বললেন এই কবিতার মধ্যে বেছে নিও, যেটা মনে হবে সেটাই পড়ো, বা যেগুলো মনে হবে সেগুলোই পড়ো। আমি প্রথমে তিনি যে বেছে দিয়েছিলেন যে কবিতাগুলি, তার থেকে দুটি পড়ছি। একদিন আমরাও এসে বসবো এই সব পার্কে, একদিন আমরাও বলবো বয়স কত হলো, দিনকাল কেমন, পিছনে পড়ে থাকবে কম্পাস কিংবা কবুতরের ডানা। একদিন আমরাও বলবো ভুল বাপু ভুল, হাতের তালুতে তুলে নেব আমলকি একদিন আমরাও। আর ওকে বলবো হাওয়ায় হাওয়ায়, দেখো এই হলো আমাদের পৃথিবী। যদি আমি দেশ হয়ে শুয়ে থাকি আর এই বুকের উপরে যদি চলে যায় হাজার হাজার পার চলাচল, রক্তের ভিতরে শুধু বয়ে যায় জলস্রোত, প্রতিটি রোমাঞ্চে যদি ধান জেগে ওঠে, কান পেতে শুনি যদি মাঠ থেকে ফিরবার অবিরাম জয়ধ্বনি, চন্দনার গান, প্রতিটি মুখের থেকে যদি সব বিচ্ছেদের হেমন্ত হলুদ পাতা ঝরে যায়, হাত পেতে বলে যদি এসো ওই আল ধরে চলে যাই সেচনের দেশে, যদি মাটি ফুলে ওঠে আর সব খরা ভেঙে ছুটে আসে বিদ্যুতের টান, হতে পারে, সব হতে পারে, যদি এই মহামৃত্তিকায় আমার মুখের দিকে ঝুঁকে থাকো আকাশের মতো। এই হচ্ছেন শঙ্খদা। তার একটি কবিতা মনে পড়ে গেল হঠাৎ, তার অংশ মনে পড়ছে। তিনি এই সময় লিখেছিলেন বর্তমান সময়কে মনে রেখে, যে নবসৃষ্টিকালে সত্য নয়, ন্যায় নয়, একমাত্র লক্ষ্য হলো জয়, একমাত্র লক্ষ্য হলো জনমনে অবসতা আনা এবং বশ্যতা, একমাত্র লক্ষ্য হলো অলিক আশ্বাস আর আশা, পরিসংখ্যানের ভারে যে কোনো মোহন প্রতিশ্রুতি, যে কোনো আহুতি, উঁচু থেকে আরো আরো উঁচু কোনো খরতর স্বরে কেবলই জাগাতে হবে ভয়, সহজে বোঝাতে হবে প্রতিবাদী মাত্রে শুধু ষড়যন্ত্রী আর প্রতিরোধকারী মাত্রে আক্রমণকারী,
হাত পা হবে হিম, নিয়ন্ত্রণে নিতে হবে সংবাদ মাধ্যম সব, শিল্পের মাধ্যম যত কিছু, প্রেস বা রেডিও কিংবা ফিল্ম। এইভাবে তিনি সমসাময়িকও দেখেছেন কিভাবে আগ্রাসন করছে যারা এই সমাজ এখন চালাচ্ছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা আমাদের সব দিক দিয়ে। সেই সংকটকেও আমরা দেখেছি। প্রতিবাদী শঙ্খ ঘোষ, শীত দ্বারা সোজা করা শঙ্খ ঘোষ আজ নয়, তার ছাত্র জীবন থেকে, যৌবন থেকে, যে কোনো সময় কোথাও তার মনে হয়েছে মানুষের বিরুদ্ধে কিছু হচ্ছে, সেখানে তিনি কথা বলেছেন, লিখেছেন। কম বলেছেন, লিখেছেন বেশি। কোথাও কোথাও তার উপস্থিতি একটা অন্য মাত্রা যোগাতো। মানুষের জন্য কথা বলার একজন মানুষ ছিলেন তিনি। এরপর শ্রদ্ধা জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় মফিদুল হক, বিশিষ্ট লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা বাংলাদেশের, সেখানকার প্রশিক্ষক শ্রদ্ধেয় মফিদুল হক মহোদয় তার সংক্ষেপিত শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এবার ধন্যবাদ স্নেহার সুর। আমার শ্রদ্ধা জানাই অধ্যাপক পবিত্র সরকার এবং আরো যারা আছেন এখানে, বন্ধু সহকর্মী শফি আহমেদ, প্রতিভাজন, অদিতি মহসিন, ইমতিয়াজ আহমেদ। আজকে শঙ্খদাকে নিয়ে তো নানা রকম ভাবে আলোচনা হতে পারে, নানা দিক থেকে নানাজন তার মূল্যায়ন করবেন এবং আজকের অনুষ্ঠানও শুনতে শুনতে আসাদ ভাই যেরকম ভাবে বললেন এবং পরে অন্যদের কথাও, সবটা মিলিয়ে যেটা আসাদ ভাই শুরুতে বললেন যে শঙ্খ ঘোষকে আরো বড়ভাবে আমাদের পেতে হবে এবং পেয়ে চলবে এই দেশ, এই সমাজ, এই মানুষ। সেটাই আমার মনে হয় যে খুব বড় একটা বিষয়, যে শঙ্খদা যেই কাজটা করে গেছেন এবং যেভাবে করে গেছেন, সেটা কবিতা তো তার একটা মূল আরাধ্য, তার সঙ্গে তার যে প্রবন্ধ, তার যে বিশ্লেষণমূলক তথ্যমূলক লেখা, কিন্তু সেগুলো প্রায় কবিতার পর্যায়ে চলে যায়। এক অসাধারণ একটা ভাষা ভঙ্গি, তার কথোপকথনের যে একটু নিচু স্বরের, নিম্ন কণ্ঠের মানুষ, কিন্তু ব্যক্তিত্বটা খুব ঋজু, খুব দৃঢ়। তার লেখালেখিতেও সেই সব। আর সবটা মিলে এখন যখন ফিরে তাকাই তখন মনে হয় যে একটা বিষণ্ণতা তার সমস্ত কিছুর মধ্যে লেগেছিল। সেই বিষণ্ণতা খুব প্রকট হয়ে ওঠেনি, কিন্তু একটা মেলানকলি যদি বলা যায়, যে একটা বিষণ্ণতার সুর তার সমস্ত কিছুতে। আর আমার বলবো, আমার এবং আমাদের বাংলাদেশের আমরা যারা শঙ্খদার সান্নিধ্যে এসেছি, আমার এবং আবুল হাসনাত আমার দীর্ঘদিনের অগ্রজ বন্ধু, তিনিও প্রয়াত হয়েছেন এই কালে। বাংলাদেশ সম্পাদক ছিলেন, কালীয় কলমের সম্পাদক। তো আমাদের একেবারে যৌবনে বলবো যে 1975 সাল, আমরা ছায়ানটের কর্মী বাহিনীর অংশ। তো ছায়ানটের 25শে বৈশাখ কিভাবে উদযাপন করা হয়, তখন একটু আলোচনা হচ্ছিল যে কাউকে কি আমন্ত্রণ জানানো যায় কিনা, রবীন্দ্রনাথের গান নিয়ে তিনি বলবেন। তো আমরা শঙ্খদার নামটা বলেছিলাম। তখনও সাক্ষাৎ পরিচয় নেই, কিন্তু এই কালের মাত্র রবীন্দ্র নাটক কিংবা অন্যান্য লেখালেখি থেকে তো শঙ্খদার সঙ্গে, ছায়ানটের সঙ্গে যখন যোগাযোগ হলো, শঙ্খদা বললেন খুবই সানন্দে তিনি আসবেন। এই প্রথম তার বাংলাদেশে আসা, তার সেই দেশভাগের সময় যে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। 1971 পর্যন্ত তো ফেরার কোনো পথই ছিল না, তখন তো দেশভাগ মানে একটা বিশাল একটা সীমানা তৈরি হয়ে গেছে। তো শঙ্খদা শুধু ওইটুকু বলেছিলেন যে আমার খুব ইচ্ছা, আমি পাকশি যেতে চাই। তো পাকশি নিয়ে কেন যেতে চান, কি বৃত্তান্ত, এসবও তখন কিছু বুঝিনি। আর শঙ্খদার লেখালেখিতে তখনও খুব বড়ভাবে এইরকম কোনো প্রতিফলন ছিল না। এখন তাকালে বোঝা যায় যে তিনি কেন অন্য লেখার মধ্যে দিয়ে ইঙ্গিতে বা অন্যভাবে তিনি কি কথা বলতে চেয়েছিলেন। তো যাই হোক, তার সেই পাকশি যাত্রায় সহযাত্রী ছিলাম আমি আর হাসনাত ভাই। তখন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পাঠ সবে সম্পন্ন হয়েছে। শঙ্খদার সঙ্গে যে এরকম ভাবে সময় কাটানো আর তার সঙ্গে পাকশি যাওয়ার জন্য আমরা ঈশ্বরদী হয়ে গেলাম। ঈশ্বরদী থেকে শাটল ট্রেন যায় পাকশিতে, এবং শঙ্খদা বললেন যে এই ট্রেনকে পাকশির মানুষ বলে পাইলট ট্রেন, এবং এই ট্রেনের আসা যাওয়ার সঙ্গে পাকশির জীবনের ছন্দটা বাঁধা আছে।
কিন্তু সেদিন সেই ট্রেন ছিল না, কোনো একটা হরতাল বা অবরোধের কারণে আমরা একটু নানা রকম ভাবে কখনো রিক্সা, কখনো ভ্যানে, কখনো অন্যভাবে পাকশি পৌঁছলাম। তো পাকশি পৌঁছানোর পরে যে শঙ্খদার সঙ্গে পাকশিতে ঢোকা, পাকশি শহরে প্রবেশের আগে পাকশি বাজারের সামনে এসে শঙ্খদা বললেন যে মফিদুল হাসনাত, দেখুন আমার গায়ে সবগুলো রোম খাড়া হয়ে আসছে, এবং তিনি হাত তুলে দেখালেন। আমরা তাকিয়ে থাকলাম, আমরা তখনও ভালো করে বুঝতে পারিনি। এবং কিছু দূরে গিয়ে তিনি বললেন যে আমি এখন চোখ বন্ধ করে বলে দিতে পারি কোথায় কি আছে। সামনে একটা রেলের শহর, এবং সেখানে এই রেলের লাইন দিয়ে বানানো রেলিং ধরে একটা সাঁকোর মতো আছে। তিনি বললেন যে এই সাঁকোটা সামনে পেয়ে, সাঁকোর একটা রেলিং তখন বাঁদিকে বাঁকানো ছিল, এই সাঁকোটা পার হলে আমরা বাজারটা দেখতে পাবো। বাজারের ডান দিকে মাংসের দোকান, বাঁদিকে এই সব সওদাপাতি, সেটা পার হলে আরেকটু এগিয়ে গেলে স্কুল। এবং তিনি পরে এটা লিখেছেন, তিনি তার লেখায় অনেক পরে লিখেছেন বেশ মানে। আর আমরা তখন তার সঙ্গে চলছি ফিরছি, আর আমরা শুনে যাচ্ছি, খুব যে ভালো বুঝতে পারছি সেটা বলা যাবে না। আর এরকম তো উদ্বাস্তু জীবনের আকুতি বেদনা তো বহু মানুষ বহন করে চলে, বহু ঘটনারও আমরা সাক্ষী হতে হয়েছে, কিন্তু শঙ্খদার কাছে সেটা ছিল একটা অন্যরকম অভিযাত্রা। এবং সেটার সঙ্গে সঙ্গে তারপরে স্কুলে পৌঁছানো, আমি খুব বিস্তারিত যাচ্ছি না। এবং হেডমাস্টার যিনি ছিলেন তিনি পরিচয় পেয়ে তো উঠে দাঁড়ালেন, তার আসনটায় শঙ্খদাকে বসাতে চাইলেন এবং বললেন যে আপনার পিতা তো এই চেয়ারই বসতেন। পেছনে তার হেডমাস্টারের যে বাড়ি, সেখানেও হেডমাস্টার নিয়ে গেলেন। তো এই সব কিছু ঘটে গেল, আমরা দেখে গেলাম, খুব ধীরে ধীরে বুঝতে পারলাম অল্পে অল্পে। আর শঙ্খদাকে নিয়ে এই পাকশির অনেক রকম, যে উনি হার্ডিঞ্জ ব্রিজের কাছে যখন পাকশি কলোনির মধ্যে দিয়ে গেলেন, খুবই মানে তার বর্ণনাও তিনি দিলেন যে সেই ব্রিটিশ আমলের লাল ইটের দালান, সামনে বিশাল বাগান, সবগুলো বাড়িতে সুন্দর সব আবাস। এবং হার্ডিঞ্জ ব্রিজে কটা স্প্যান তিনি বোধহয় বললেন যে 13টা স্প্যান আমি লিখেছি, আমাকে একজন বলেছেন না এটা বোধহয় কম আছে। তো ওখানে গিয়ে তিনি গুনে দেখলেন যে তিনি যা লিখেছিলেন সেটা ঠিক। তো তাতেও তিনি একটু পুলকিত বোধ করলেন। তো এই পাকশি ফেরাটা তার কাছে একটা অন্যরকম ফেরা ছিল। আর পরে যখন অনেক রকম লেখা পড়ি আমি, মানে ফিরে ফিরে আমার সেই কথাগুলো খুব মনে হয়। তিনি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে একটা লেখা লিখেছিলেন, শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণের পরে, যে এই শহরের রাখাল। এবং শক্তি চট্টোপাধ্যায়ও পশ্চিমবাংলার এক প্রান্তবর্তী এলাকা থেকে এসেছিলেন, এবং কলকাতা শহরে তিনি সব রকম ভাবে বড় হয়েছেন, দাপটের সঙ্গে চলেছেন। কিন্তু কোথাও যেন শঙ্খদার মনে হয়েছিল যে শক্তি চট্টোপাধ্যায় এই শহরের রাখাল। আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় শঙ্খদা নিজের কথাটাই তিনি এখানে লিখলেন। আরেকটি গান নিয়ে তিনি একটা লেখা লিখেছিলেন, আজীবন দীর্ঘ পরবাসে, এবং সেই এ পরবাসে কে রবে হায়। এবং এই গানটিকে যে তিনি যেইভাবে ব্যাখ্যা করলেন, বিশ্লেষণ করলেন, বিষ্ণুদে কবিতায় কিভাবে গানটিকে প্রতিফলিত করেছেন, মনে হলো যে শঙ্খদার বুকের ভেতরে যে একটা বিষণ্ণতা, সেই বিষণ্ণতার তিনি প্রকাশটা তিনি যেমন এখানে ঘটালেন। আরেকটা হচ্ছে তিনি এই সমস্ত কিছুকে কিন্তু তিনি একটা মানব অস্তিত্বের সংকট হিসেবেই দেখেছেন। এটা কেবল যে দেশভাগ বা দেশভাগের পরে চলে আসা, ফিরে আসা, গ্রামের জন্য আকুতি বা অনেক কিছু আমাদের নিজেদের জীবন থেকেও স্বাভাবিকভাবেই সরে যায়, তার জন্য মানুষের যে পিছনে তাকানো, এই সব কিছু না, যে মানুষ যে নিজেও তার নিজের ভেতরেও যে সে একটা উদ্বাস্তুতা যে নানাভাবে তৈরি হয়, এবং সেটা কিভাবে সাহিত্যে বা অন্য কিভাবে তৈরি হতে পারে, আর সেটা কি ধরনের অস্তিত্বের সত্তা সংকটের প্রশ্ন তৈরি করে। আমার মানে এই লেখাগুলো পড়তে গেলে মনে হয় যে কি অসাধারণ ভাবে তিনি একেবারে একটা, মনে হবে যেন একটা কবিতার যে মাত্রা, সেই মাত্রাগুলো তিনি এই তার লেখালেখিতে তিনি ঠেলে দিলেন। এবং অনেক ছোট ছোট ঘটনা মনে পড়ে, তখন ঢাকায় আসার পরে ছায়ানটের অনুষ্ঠানে তিনি পাঠ করলেন তার সেই অসাধারণ লেখা যে মর্তক আছে স্বর্গ যা চায়। এবং এটাও তিনি পাকশি থেকে আমরা যখন গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, হাসানাইজুল্লাহ অনেকে আড্ডা হলো, রাত্রে তিনি ঘরে বসে বললেন যে আমার লেখাটা শেষ করতে হবে, আমাকে একটা গীতবিতান দেওয়া যায় কিনা। তো সভাপতি গীতবিতান তো সব জায়গায় থাকে,
তো তিনি রাত জেগে সেই প্রবন্ধ লিখলেন, পরের দিন আমরা ফিরলাম, তারপরে তিনি সেটা পাঠ করলেন। এবং এখনো যখন সেই প্রবন্ধ পাঠ করি আমার নিজেরও শিহরণ জাগে, যে গায়ের রং খাড়া হয়ে যায়। আমার মনে হয় যে আমি তো এই যাত্রার সাক্ষী। এবং অসাধারণ সেই সেই রচনা, এবং মস্ত কাছে স্বর্গ যা চায় সেখানেও একটা বিচ্ছিন্নতার কথা তিনি তুলে ধরেছেন। এবং এই বিচ্ছিন্নতা অনেক বড় ভাবে, যে মানব অস্তিত্বের মধ্যে যে একটা সংকট, বা তার ভেতরে মানবের যে আবার একটা শক্তির জায়গা। তো এই সব মিলে আমরা শঙ্খদার সঙ্গে সেই যে বাংলাদেশে সখ্য তৈরি হলো, সেখানে শঙ্খদাকে তখন শঙ্খদা উঠেছিলেন সাইফুদ্দৌলা এবং ডাক্তার নার্গিস আক্তার তাদের বাড়িতে, এবং সেই সম্পর্ক পরে তিনি ফিরে গেলেন। বাবরের প্রার্থনা যখন প্রকাশিত হলো, আমরা খুব অবাক হয়ে দেখলাম যে উৎসর্গপত্রে তিনি লিখেছেন, ছোট্ট একটা উৎসর্গপত্র, রূপ রূপা রূপমকে। কেউ বুঝবে না কাকে শঙ্খদা এই বই উৎসর্গ করেছেন, কিন্তু এই রূপা হচ্ছে এই টুনুদা, আমাদের সাইফুদ্দৌলা, এই নার্গিস আপার কন্যা, তখন তো প্রায় বলা যায় যে কিশোরী বলা যায় তাকে। এবং এই সম্পর্ক তাদের সঙ্গে আজীবন এত নিবিড় ভাবে থাকলো। অদিতি যে বললো যে শঙ্খদা যখন ঢাকায় এসেছে গান শোনানোর জন্য যাওয়া হয়েছে, এই বাড়িরই সেই জায়গা, এবং সেখানেও বিপর্যয় নেমে এসেছে সম্প্রতি। সবকিছু মিলে আমাদের খুব বেদনা একটা সুর সবসময় বাজে। আর শঙ্খদাকে নিয়ে শামসুর রহমানের বাসায় আমি গিয়েছিলাম, তখন শামসুর রহমান সেই তার পুরনো যে পৈতৃক আবাস সেই আশিক লেনের বাসায় থাকতেন। এবং ঢুকতে ঢুকতে শঙ্খদা বললেন যে মফিদুল, এই বাড়ি কিন্তু আমার অনেক চেনা। এবং সেই চেনা এই অর্থে যে শামসুর রহমানের কবিতায় কিন্তু নানা রকম ভাবে এই শ্যাওলা ধরা দেয়াল, এই উঠানের দোপাটিয়া গাছ, এই আয়নায় সেই পারদ উঠে যাওয়া ঘষা আয়না, এই হাতলটা ভাঙা চেয়ার, এই সবকিছু শামসুর রহমানের কবিতায় যেভাবে উঠে এসেছে নানাভাবে, শঙ্খদা কবি হিসাবে একেবারে শামসুর রহমানের বাড়ি যেতে যেতে তিনি ভাবছেন যে তিনি তার খুবই পরিচিত একটা আবাসে তিনি ঢুকছেন। তো এই যে শঙ্খদার যে নানা রকম দিক, এবং সেইখানে যেটা আমাকে খুব মনে হয় যে শঙ্খদা এই জায়গাটায় খুব অদ্বিতীয়, যে তিনি সবকিছুর সঙ্গে আছেন এবং থাকলেনও খুব দৃঢ়তার সঙ্গে, আবার সবকিছুর বাইরেও তিনি তার একটা যে নিজস্বতা, তার যে একটা দৃষ্টি, আর সেই দৃষ্টির যে অসাধারণ প্রসারতা এবং গভীরতা, ফলে তিনি তার যে বাংলাদেশ, যেই বাংলাদেশ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলেছে, এবং যেই বাংলাদেশে তিনি একটা আত্মিক বন্ধনে তিনি আরো নিবিড় করে তুলেছেন তার যে সমস্ত কিছুর মধ্য দিয়ে। তো সেইখানে 2020 সালে বা 19 সালে বোধ করি তিনি বাংলা একাডেমিতে একটা আমন্ত্রণ নিয়েছিলেন যে বাংলা বইমেলায় তিনি প্রধান অতিথি হিসেবে আসবেন। তিনি কথা বলতে পারেন না তখন, তার কণ্ঠরুদ্ধ, সব রকম ভাবেই অশক্ত, কিন্তু এটা, এবং তিনি একটা ছোট্ট ভাষণ লিখে এনেছিলেন যেটা রামেন্দু মজুমদার পাঠ করলেন, এবং ওটা পড়ে ছোট্ট একটা ভাষণ, কিন্তু ওটা পড়ে এটা এমন ভাবে একটা আলোড়ন তৈরি করে। এবং আমি ওখান থেকে ছোট্ট একটু অংশ এখানে পড়ছি। তিনি লিখেছিলেন ওই ভাষণে, 15 বছর বয়সের পর জীবনে আরো 72 বছর আমার কাটলো গঙ্গার কূলে যে কলকাতা শহরে, সেখান থেকে বুড়িগঙ্গার তীরে ঢাকায় এসেছি আমি আপনাদের আহত এক অতিথি হিসাবে। সম্মান বোধ করছি আমি তাই, সেই সঙ্গে একটা সংকোচেও ছেয়ে যাচ্ছে মন। যে দেশের হাওয়ায় মাটিতে জলে গোটা কৈশোর কেটেছে, সেই দেশই তো আমার। 72 বছর ধরে প্রায় প্রতি মুহূর্তে সেই 15 বছরকেই তো ধারণ করে আছি আমি, তাই এটা আমারও দেশ। আমি যখন এটা পড়ি আমার পবিত্রতার কথাটাও মনে হয়। আরেক আমি বলবো যে তারা চরিত্রগত ভাবে আলাদা, কিন্তু মননের দিক দিয়ে, জীবনের দিক দিয়ে এইরকম একটা তারা আকুতি বহন করে এই যে বিচ্ছিন্নতা, এই যে সীমারেখা, এই যে মানুষে মানুষের দূরত্ব তৈরি করা, এই সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার সাধনা শঙ্খদার। ফলে এই কাজটাই শঙ্খদা, পবিত্রদা অনেক রকম ভাবে করে যাচ্ছেন। আমার বলবো যে জীবনের আরেক সৌভাগ্য যে শঙ্খদার নির্বাচিত প্রবন্ধের বই বেরোলো ঢাকা থেকে 2019 সালে, 2020 সালে, এবং একটা হচ্ছে নির্বাচিত প্রবন্ধ রবীন্দ্রনাথ, আরেকটি হচ্ছে নির্বাচিত প্রবন্ধ সাহিত্য। একটি বই শঙ্খদা উৎসর্গ করলেন 1975 সালে আমার পাক্ষিক ভ্রমণের তরুণ সঙ্গী আবুল হাসনাত প্রিয়জনেশ্বর।
আরেকটি বই উৎসর্গ করলেন 1975 সালে আমার পাক্ষি ভ্রমণের তরুণ সঙ্গী মফিজুল হক প্রিয়জন হিসেবে। আমি ফোন করে আমার কি বলবো, আমি শঙ্কদাকে এই প্রাপ্তি যোগ্যতা আমাদের নেই, আমার তো নেই, কিন্তু শঙ্কদার এই যে জীবনের যে এক অসাধারণ এক অভিযাত্রা, সেটার সঙ্গী ছিলাম আমরা, সাক্ষী আমরা ছিলাম, সবটা বুঝতে পারিনি। পরে শঙ্কদার অনেকগুলো দু একটি লেখায় শঙ্কদা এখানে নিয়ে এসেছেন, তার দাদাকে নিয়ে যে লেখাটা এবং তার বাবাকে নিয়ে যে লেখাটা, এবং 46 সালে দাঙ্গার পরে যে তাদের সেই হেডমাস্টারের আবাসটা ছেড়ে রেলওয়ে কলোনিতে আশ্রয় নিতে হয়েছিল। কিছু ঘটেনি সেই দিন, সেই রাতে, কিন্তু কিছু না ঘটলেও আপাতত সব শান্তি কল্যাণ হয়ে আছে। কিন্তু এই যে মানুষের কে এইরকম ভাবে যে তার নিজের জায়গা থেকে তাকে যে বিচ্যুত হতে হয়, এই বেদনার তো কোনো তল নেই। আর তারপরে তো 47 সালের পরে, দেশভাগের পরে তারা এখান থেকে চলে গেলেন, সেটাও শঙ্করদা তার পিতার একটা চিঠির সূত্রে একভাবে বর্ণনা করেছেন। শঙ্করদা এই কথাগুলো খুব একটা বলেননি, বা বাংলা একাডেমির ভাষণ তিনি অল্প যে কথাটা বলেছেন, এটা তো তিনি সারা জীবন এটাকে নিয়ে চলেছেন, কিন্তু এটাকে অতিক্রম করে গেছেন। কত রকম ভাবে তিনি মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন সেটা তৈরি করে গেছেন। আজকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আমার মনে হয় যে একটা যোগ্যতম প্ল্যাটফর্ম শঙ্কদাকে ধারণ করার জন্য। আমরা যেন এই কাজগুলো করে যেতে পারি নানাভাবে। শঙ্কদা আমাদের সঙ্গে থাকবেন, আরো অনেক মানুষ থাকবেন। আজকে একটা বৈরী সময়, কিন্তু এই দুঃসময়েও নিশ্চয়ই মানুষ তার নিজের শক্তিতে অতিক্রম করতে পারবে। সেখানেই শঙ্কদা একটা খুব মানে একটা আস্থার জায়গা পাই, ভরসার জায়গা পাই, আর তার জীবনব্যাপী সাধনায় নানাভাবে এর শক্তিগুলো খুঁজে পাই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই মানুষটির কাছে এত ঋণী, এবং এই এত বছরের নানা রকম সম্পর্ক খুব একটা কাছে যেতে একটু দ্বিধা বোধ করতাম যে এত ব্যস্ত মানুষ, এত গুণী মানুষ, আমি যেন তার সময় নষ্ট না করি, কিন্তু তিনি বুকে টেনে নিয়েছিলেন। আর তার দ্বারা যে সমৃদ্ধি, সেটা আজকে একটু তাকে শ্রদ্ধা জানাবার মধ্য দিয়ে সেইটুকু নিবেদন করলাম। কিন্তু আমরা সবাই মিলে যেন এই কাজটি আমরা আরো বড়ভাবে, আরো দৃঢ়ভাবে, আরো শক্তভাবে করতে পারি, শঙ্কদাকে সেখানেই আমরা বারবার ফিরে পাবো এবং ফিরে পেতেই হবে। সকলের কল্যাণ হোক। আসলে প্রত্যেক বক্তার মারফত আমরা এক ব্যক্তি জীবনের আলাদা আলাদা আঙ্গিক খুঁজে পাচ্ছি, সত্তা খুঁজে পাচ্ছি। সেই পাক্ষি ভ্রমণ, সেই শামসুর রহমানের বাড়ি, সেই বাংলা একাডেমির ছোট্ট ভাষণ, কত কত বেদনার কথা, সেই বিচ্ছেদ থেকে আবার সংযুক্তি, মিলেমিশে থাকা, হাতে হাত ধরে থাকা। এই যে শঙ্খ ঘোষ, সত্যি মফিদুল ভাই যথার্থ বলেছেন, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যদি শঙ্খ ঘোষের এই চেতনার ধারক ও বাহক হতে পারে সারা বিশ্বের কাছে, তাহলে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড তার কর্তব্য পালন করবে। সেইটাই হবে যথার্থ শ্রদ্ধা। আমাদের শ্রদ্ধা সম্মান এগিয়ে চলছে আজকের এই আলোচনা। এরপর সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করব ডক্টর ইমতিয়াজ আহমেদকে, তারপরে বলবেন ডক্টর মফক্খরুল ইকবাল, এবং শেষে একটু অদিতি মহসিন আপাকে অনুরোধ করব আরেকটি গান যদি উনি একটু শোনান, এবং তারপরে যদি সময় থাকে তাহলে ইমতিয়াজ ভাই সর্বশেষ সঙ্গীত করবেন। এখন ডক্টর ইমতিয়াজ আহমেদ সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন। অনেক ধন্যবাদ। মফিদুল ভাইয়ের কথায় বাসায় ফেরা ডানার শব্দ, একটা রবীন্দ্রনাথের গানের সংকলন বেরিয়েছিল 1986 সালে, সম্ভবত HMV থেকে, সুভাষ চৌধুরীর পরিচালনায়। আমরা আনন্দধারা আর্টস থেকে এর আগে যখন আমরা করেছি, আরেকটি শোক সভা হয়েছিল আমাদের, সেখানে বলেছিলাম যে রবীন্দ্রনাথকে ব্যাখ্যায় আমরা অনেকেই রবীন্দ্রনাথকে নতুন করে চিনেছি তার হাত ধরে। তো সেই সময় আমাদের এই বাসায় ফেরা ডানার শব্দে এই সিডির বেশ কিছু গান তার একটা সংকলন তিনি করেছিলেন, এবং তার একটি ভীষণ ভালো রেকর্ড রয়েছে, ধারণকৃত কণ্ঠ ধারণ হয়েছে সেখানে। তো এই গানটি আমি তার সেই সংকলন থেকে বেছে নিয়েছি। এই যে এতক্ষণ ধরে তার যে সেই ফিরে যাবার একটা তাড়া, একটা বাড়ি নেই, অথচ বিশ্ব মানবতায় বিশ্বাস করছেন, মানুষের মুক্তিতে বিশ্বাস করছেন, আবার ফিরে ফিরে আসছেন, এই 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 সেই 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 ব্যাপারটি।
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দেয় সে দেখা, নিশীথ রাতে স্বপ্ন বেশে। রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে আলোয় যারে মলিন মুখে মৌন দেখি, আধার হলে আখিতে তার দীপ্তি কি। বরুণ মালা কে যে দোলায়, তাহার কেশে দেয় সে দেখা, নিশীথ রাতে স্বপ্ন বেশে। রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দিনের বিনা যেখিন তারে ছিল হেলা, ঝংকারিয়া ওঠে যে তাই রাতের বেলা। দিনের বিনা যেখিন তারে ছিল হেলা, ঝংকারিয়া ওঠে যে তাই রাতের বেলা। তন্দ্রাহারা অন্ধকারে বিপুল গানে মন্দ্রি ওঠে সারা আকাশ কি আহ্বানে। তারার আলোয় কে চেরায় নির্নিমেষে দেয় সে দেখা, নিশীথ রাতে স্বপ্ন বেশে। রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে। এবার শ্রদ্ধা জানাবেন ডক্টর মফক্করুল ইকবাল। ইকবাল ভাই, আপনি যদি আপনার চিত্রগ্রহণ যন্ত্রটি একটু উন্মোচন করেন তাহলে আপনাকে আমরা দেখতে পাবো। ডক্টর ইকবাল, আশা করি আপনি আছেন। আছি। হ্যাঁ, ডক্টর মফক্করুল ইকবাল, এই যে কথা হচ্ছিল না কে কোথাকার মানুষ, কে ঢাকার মানুষ, কে কলকাতার মানুষ, কার কি পরিচয়, তিনি সরকারি আধিকারিক না কূটনৈতিক নাকি গবেষক নাকি বাঙালির চেতনার বর্তমান প্রজন্মের একজন ব্যক্তিত্ব, এই সব মিশিয়েই আমাদের মনের মানুষ, কাছের মানুষ ডক্টর মফক্করুল ইকবাল। শ্রদ্ধেয় ডক্টর ইকবাল কর্তব্য সূত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কলকাতাস্থ উপদূতাবাসের প্রথম সচিব সংবাদ। তার বাইরেও তিনি একজন মুক্তিযুদ্ধ গবেষক, এছাড়াও বাঙালির চেতনার, বাঙালির সাহিত্য, বাঙালির শিল্পবোধ, বাঙালির সত্তা সবকিছুর একজন ধারক ও বাহক, একজন মানুষ। কলকাতায় বছর 5 বেশি, তার আগে ঢাকা, সব এক হয়ে গেছে ইকবাল ভাইয়ের মাধ্যমে। ইকবাল ভাইয়ের শ্রদ্ধা, সংক্ষিপ্ত শ্রদ্ধা, তারপরে অদিতি আপার গান, তারপর যদি সময় থাকে আরো কিছু। ইকবাল ভাই। ধন্যবাদ, ধন্যবাদ স্নেহাশিসদা, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে ধন্যবাদ। আমি সবাইকে নমস্কার, শ্রদ্ধা জানাই। উপস্থিত সবাইকে, সবাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি কলকাতা আসার আগে কিছু ব্যক্তিত্বকে মাথায় নিয়ে এখানে এসেছি, যাদের আদর্শকে আমি লালন করি এখানে, তাদের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেছি। এদেরই একজন শঙ্খ ঘোষ। প্রতিবাদী চেতনা, আত্মসম্মান বোধ, বাঙালিয়ানা, বাঙালিত্ব, এসব যিনি ধারণ করেন, আমি এইসব ধারণা নিয়ে এখানে এসেছি। তাদের সাথে আলোচনা করার আমার একটা প্রবল আকর্ষণ ছিল। এখানে বসা আছেন পবিত্র স্যারও আমার তেমন একজন আদর্শ। আমি এখানে আসার কিছুদিন পরই তারা আমার অভিভাবক হয়ে উঠলেন। একজন অভিভাবক শঙ্খ ঘোষ, যাকে কিছুদিন আগে হারালাম।
এখনো কিছু প্রয়োজনে নানা কারণে আমি পবিত্র সরকার স্যারকে ফোন করে যে কোনো প্রয়োজনে আমি একটা লেখা লিখলে স্যারকে পাঠিয়ে দিই, স্যার আবার এটাকে এডিট করে পাঠিয়ে দেন। এরকম শঙ্খ বসু ঠিক এরকম ছিলেন। আমার মতো একজন ক্ষুদ্র একজন মানুষকে বিভিন্ন কারণে আমি যখন যাইতাম কিভাবে গ্রহণ করতেন সেটাই। আমি জানি যে উনি সাহিত্যটাকে যেভাবে ধারণ করতেন সেটা হলো শহীদ ধাতু, মানে সঙ্গে থাকা। উনি সেভাবে রবিবারের বৈঠকে যখন যেতাম তখন মনে হতো আসলে উনি সেটা অন্তরেও ধারণ করেন। সবাইকে নিয়ে বেঁধে বেঁধে থাকারই একটা ওনার প্রবণতা ছিল, এবং 80 ঊর্ধ্ব লোককে যেভাবে গ্রহণ করতেন আমাদের মতো লোককে ঠিক এভাবেই গ্রহণ করতেন। শেষে একেবারে দরজা অবধি পৌঁছে দিয়ে যেতেন। সর্বশেষ 28শে ফেব্রুয়ারি ওনার বাড়িতে আমি গিয়েছিলাম বিশেষ অনুমতি সাপেক্ষে। হাঁটতে পারেন না, হাঁটতে তো পারেনি নেই, একজন ধরেও আনতে পারে না, 2 জন ধরে দরজা পর্যন্ত এনেছেন আমাকে বিদায় দেবেন বলে। এই শঙ্খ স্যারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। যে কোনো প্রয়োজনে আমি যদি যেতাম আমাকে এমন ভাবে গ্রহণ করেছেন। এই যে 1919-এ বাংলা একাডেমিতে গিয়েলেন, আমি চেয়ার ঠেলে ঠেলে ওনাকে নিয়েছিলাম, বাংলাদেশ পর্যন্ত গিয়েছিলাম, নাহাজ খলিলের বাড়ি অব্দি নিয়ে গিয়েছিলাম। বিভিন্ন প্রয়োজনে আমি যদি বলতাম যে স্যার আমার একটা কবিতা লাগবে, আমি যতবার বলেছি দিয়েছেন। সর্বশেষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্মারক গ্রন্থ হবে, আমি গেলাম, বাড়িতে যাওয়ার পরে বলল যে কি নিয়ে লিখতে হবে। আমি বললাম যে স্যার শঙ্খ কি নিয়ে লিখতে হবে, বা বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে হবে? আমি তো এই কথা বলতে পারি না বঙ্গবন্ধুকে নিয়ে, উনি তো এই কথা বললে কিভাবে নেবে সেটা আমি ধারণ করতে পারি। আমি বললাম বঙ্গবন্ধুকে নিয়ে স্মারক গ্রন্থ হবে, আপনি এটার উপর লিখবেন। উনি বঙ্গবন্ধুকে নিয়ে একটা কবিতা লিখলেন, সেটা প্রকাশিত হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়। আমার এখানে যে বৈশাখী হয়, বৈশাখীতে উনি বিভিন্ন সময় লেখা দিয়েছেন। আমি যখন দেখেছি শঙ্খ ঘোষকে যে আমাদেরকে কিভাবে গ্রহণ করেন, সেটা আমি তৃপ্ততার শেষ নেই। বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ নিয়ে যখন কথা বলতাম তখন একটা ঘটনা উনি 2 বার বলেছেন, আমাকে 2 দিন বলেছেন। দ্বিতীয় দিন যখন বলেছেন ঠিক একই রকম ভাবে বলেছেন। এই ঘটনাটা আমি একটু বলতে চাই সবার সামনে, যেহেতু ওই ঘটনাটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। ঘটনাটা এরকম, 71 সালে কবি সাহিত্যী বুদ্ধিজীবী একটা সংগঠন ছিল, 29 জন সহসভাপতি ছিল প্রথম দিকে, আর সভাপতি ছিল তারাশঙ্কর। তাদেরই কয়েকজন কবি সাহিত্যিক একটা জায়গায় বসা ছিল। বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা এখানে প্রথম আসে, ক্যাম্পে যাওয়ার আগে অবধি কিছুদিন আশ্রয় চাই, তো সবাই যার যার বাড়িতে চলে গেলেন। আমাকে উনি বলছেন যে একটা ছেলে কোন কর্নারে বসে আছেন, ওই ছেলে কারোর বাড়িতে কে যাবে তাকে তখনও নেয়নি। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে? তখন উনি বললেন আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো। নিয়ে গেলেন। পরের দিন আমি তখন ইউনিভার্সিটিতে যাব, তা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, বললো যে আপনার তো গাড়ি আছে না? ওই ছেলেটি বললো আপনার তো গাড়ি আছে না? বললো যে না আমার তো গাড়ি নেই, আমি বাসে যাব। আপনার গাড়ি নেই? ঠিক এইভাবেই বলছেন। তো না ঠিক আছে, আমি তাদেরকে আমি আকাশে খাবো, মানে ওই মিঠি আর টিয়া। তো সম্ভবত টিয়া দিকে উনি ওই দিন আকাশে গিয়েছেন। তখন উনি বললেন আমাকে ওই ছেলেটিকে জানো? জানেন? আমি বললাম স্যার। বললো যে সেই তোমাদের যে শাহাবুদ্দিন, সেই শাহাবুদ্দিন। কিছুদিন পরে যখন বাংলাদেশ থেকে এখানে ফ্রান্স থেকে এসছেন শাহাবুদ্দিন ভাই, আমি ওখানে নিয়ে গিয়েছিলাম শাহাবুদ্দিন ভাইকে। মুক্তিযুদ্ধের এভাবে অনেক কথা উনি আমাকে বলেছেন, যেটা আমি আমার গবেষণায় এনেছি। এই মাঝে মাঝে যেটা আমি আকর্ষণীয় যে এই আমাদের মহিরুহ বাংলা সাহিত্যের যে মহিরুহ যারা আছেন তাদেরকে কাছে কাছে দেখবার একটা স্বাদ ছিল। আবার তাদের কাছ থেকে এই ঘটনাগুলো, অজানা অনেক ঘটনাগুলো আমি শুনেছি। আরেকটি কথা, একটা কথা উনি বারবার বলছেন,
মফিদুল হক স্যার যে কথাটা বলছিলেন একটু আগে, এর একটু কথা আমাকে বলছিলেন একবার। বললো যে আমি তো পাকশিতে যখন ছিলাম, আমার বাবা ওখানে শিক্ষকতা করতেন, আমি স্কুলে থাকতাম, সবাই স্কুলে যেত, আমি তখন বাড়িতে পড়াশোনা করি, কিন্তু আমি স্কুলে যেতাম না। আমি বললাম কেন স্কুলে যেতেন না? বলল যে আমাকে তো স্কুলে, আমাকে বাড়িতে টিচার আসতো, কিন্তু আমাকে একবারে নিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেওয়া হলো। আমি যদি স্কুলে ক্লাসে যেতাম, আমি 1 মিনিটের মধ্যে যেতে পারতাম, কিন্তু তা আমাকে কখনো যেতে হয়নি, আমি একবারে ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। এই ধরনের অনেক ঘটনা আমাদের মতো এই একেবারে বয়সে অনেক নবীন, ওনার পাশে গিয়ে বসারও যোগ্যতা থাকার কথা নয়, কিন্তু যেভাবে উনি কাছে টেনে নিয়েছেন। আর বাংলা সাহিত্যের ওনার যে অবদান, সেটা 100 বছর পরেও বিবেচনা হবে। আজকে যারা আমাদের এখানে পুরোদা ব্যক্তিত্ব আছেন সংস্কৃতির এবং সাহিত্যের, তারা ধরবেন শঙ্খ ঘোষকে। আমরা ভবিষ্যতে শত শত বছর আছে শঙ্খ ঘোষকে বিবেচনা করার এবং গবেষণা করার। সেই নিয়ে আমি বলছি না, কিন্তু শঙ্খ ঘোষের যে আদর্শ আমাদের মধ্যে ধরে আছে, সে আদর্শকে আমরা রাখবো। আর আজকের বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যে দায়িত্ব নিল, সেই বাংলা ওয়ার্ল্ডের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। আমি প্রত্যাশা করব এইভাবে স্নেহাশিস দা, সমব্রত দাস, তারা যে দায়িত্ব পালন করছেন আমাদের সমাজের প্রতি, এটা অব্যাহত রাখবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। অনেক স্মৃতি আর সেই সঙ্গে অনেক প্রাপ্তি। যত শুনছি তত নানান বিষয়, মুক্তিযুদ্ধ শঙ্খ ঘোষ, সাহিত্যিক মানুষ কত শঙ্খ ঘোষ, এ যেন কত রকমের শঙ্খধ্বনি, কত রকমের অনুরণন হচ্ছে আমাদের সবার মধ্যে। হ্যাঁ, এ দায়িত্ব বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর শুধু নয়, আপনাদের সকলের আশীর্বাদে সহযোগিতাই তো বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, এটাই তো বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর মন্ত্র। এই বৃহত্তর জগতে বাংলার প্রসার শুধু নয়, এই বাঙালির চেতনার, মূল্যবোধের, বাঙালি সত্তার প্রকাশ, এটাই তো বড় কথা। এরপর আমরা অদিতি মহসিনের গান এবং রজত বন্দ্যোপাধ্যায়ের কাছে আরেকটি কবিতা শঙ্খ ঘোষের এবং সমাপ্তি সঙ্গীত ডাক্তার ইমতিয়াজ আহমেদের কাছে। পরবর্তী পর্যায়ে এটুকুই। অদিতি মহসিন মহোদয়। ধন্যবাদ বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে। আসলে তাদের কারণে আজকে, এবং মোফাক্খারুল ইকবাল, তার কারণেও আজকে একটুখানি শ্রদ্ধা জানাবার একটি সুযোগ হয়েছে শঙ্খ কাকুকে। তবে গান তো এভাবে গাওয়া খুব একটু কঠিনই, তবুও একটু চেষ্টা করছি। আর সকলকে যারা আজকে আছেন, শ্রদ্ধেয় পবিত্রদা, মফিদুল ভাই, শফি ভাই, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গড়ে উঠিয়া ঢাকে চারিদিক, কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার,
হৃদয় কান্তে হে জীবন নাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। আপনারে যাবে গড়িয়া কৃপণ কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। অদিতি আপাকে কি বলবো, কারণ বর্তমান পরিস্থিতিতে এই গান বোধহয় আমাদের হৃদয়ের অন্তরে প্রবেশ করে। শঙ্খ ঘোষের আর একটু রচনা থেকে পাঠ রজত বন্দ্যোপাধ্যায়ের কাছে, তারপর সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন ডাক্তার ইমতিয়াজ আহমেদ। রজত বন্দ্যোপাধ্যায় শঙ্খ ঘোষের কবিতা। আমি শঙ্খদার একটি কবিতা বলছি। কবিতাটির নাম কাল থেকে। কাল থেকে আমি হয়তো আরেক আমিতে পৌঁছে যাব। ভোরের আদল নিয়ে ভরে থাকবে সমস্তটা দিন। আগামী অতীত সব মিলে গিয়ে এক বিন্দু তলে প্রতিটি মুহূর্ত ঠিকই হয়ে উঠবে অলোক রঞ্জন। খবর নামের কোনো সংবেদ থাকবে না কাল থেকে। নিজেরই চোখের সামনে সন্তানকে খুন হতে দেখে কাল থেকে কোনোই মা আদালতে এজলাসে দাঁড়িয়ে মান ভয়ে প্রাণ ভয়ে খুনিকে বলবে না পরিত্রাতা। রাষ্ট্রহীন শস্ত্রহীন সীমান্তবিহীন দেশে দেশে মানুষ সেখানে প্রায় মানুষেরই মতন মানুষ। ঈশ্বর কোথায় বললে এ ওকে দেখাবে পরস্পর। বিধর্মী শব্দের কোনো মানেই থাকবে না কাল থেকে। অভিধানে সর্বহারা দলিত অচ্যুত শব্দগুলি খুঁজেও পাবে না কেউ। ঘরে পথে শিশু সূর্য দল দুর্বাদামে ভরে দেবে হৃদয় প্রান্তর কাল থেকে। কাল থেকে এই আমি থাকবো না মাত্র এই আমি। প্রবাহনে জেনে যাব এ বসুধা আজও বীজপ্রসূ। শঙ্খদাকে নমস্কার, প্রণাম। কত বাস্তব এ কবিতা, এ কবির এ আরতি আজকের দিনে কতটাই প্রাসঙ্গিক। সমাপ্তি সঙ্গীতে ডাক্তার ইমতিয়াজ আহমেদ। আরো আঘাত সইবে আমার সইবে আমারও
আরো আঘাত, আরো কঠিন সুরে জীবন তারে, আরো কঠিন সুরে জীবন তারে, ঝংকার আরো আঘাত সইবে আমার, সইবে আমার, আরো আঘাত। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তা চরম তানে, যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তা চরম তানে, নিঠুর মূর্ছনায় সে গানে মুক্তি সঞ্চার, আরো আঘাত সইবে আমার, সইবে আমার, আরো আঘাত। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জে উঠুক সকল বাতাস, জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জে উঠুক সকল বাতাস, জাগিয়ে দিয়ে সকল আকাশ, পূর্ণতা বিস্তার, আরো আঘাত সইবে আমার, সইবে আমার, আরো আঘাত। আলাদা করে আর কাউকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন বা অবকাশ নেই।
শঙ্খ ঘোষ এক জীবন, এক মূল্যবোধ, এক চেতনা, এক সৃষ্টি। সেটাকে আমাদের লালন করে যেতে হবে, সেটাই আমাদের ভবিষ্যৎ। তবেই আমাদের যথার্থ শ্রদ্ধা জানানো হবে। আপনাদের সকলের সহযোগিতায় বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সে কাজই করবে। আমরা আজ এই বিশিষ্ট মনীষীর, এই বাঙালি মনীষার জীবনের নানা দিকে আলোকপাত করলেন আপনারা। আমরা ঋদ্ধ হলাম তার সম্বন্ধে জেনে। আরো অনেক জানতে হবে, একে লালন করতে হবে, এই আদর্শ বয়ে নিয়ে যেতে হবে। এটাই বোধহয় আমাদের এখনকার সংকল্প। আজকের শ্রদ্ধা ও সম্মান অনুষ্ঠান এখানেই শেষ হলো। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস এবং বাকি সকলের পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন, দেখলেন এবং যারা বললেন, তাদের সকলকে আমরা আমাদের সঙ্গে থাকার জন্য সাধুবাদ জানাই এবং এই বাঙালি মনীষার বিশ্বাস, স্মৃতিচারণ, মূল্যবোধকে লালিত করার জন্য ভবিষ্যতেও যে আপনারা থাকবেন, সেটাই আমাদের কাম্য, সেটাই হবে আমাদের বক্তব্য। নমস্কার।